ব্যাপারটা হচ্ছে যে উনি সেনাবাহিনীতে কাজ করেন, যার কেসটা আমার কাছে এসেছে। সেনাবাহিনীতে কাজের থ্রুতে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে পুলিশ বা সেনা বিভিন্ন সময় অনেক জায়গায় পোস্টিং হয়ে যায়, তখন কোয়ার্টারে থাকতে হয়, কোয়ার্টার চেঞ্জ হয়। তো তার স্ত্রী এবং তার কন্যা তারা দেশের বাড়িতে থাকতেন। এইবার যখন সবাই বাড়ি চলে গেছে, উনি রাতে নিজের ঘরে বিছানাতে শুয়ে রয়েছেন। উনি মনে করে দেখছেন, মানে অনুভূত করছেন বিছানাটা নড়ছে, কাঁপছে। উনিও সেই সঙ্গে সঙ্গে কাঁপছেন। উনি একদিন ঘর থেকে স্নানের জন্য বাথরুমের দিকে যাচ্ছেন, ওনার মনে হলো পেছন থেকে কেউ ওনাকে ফলো করছে। ওনারা যখন বিছানায় গিয়ে ঘুমোচ্ছেন, কিছুক্ষণ বাদে একটু চোখটা লেগে এলেই ওনার স্বামী অনুভূত করছেন যে মেয়েটাকে সরিয়ে দিয়ে, বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ওখানে আরেকজন কেউ ঢুকে পড়েছে, পাশে শুয়ে পড়ছে, স্বামী স্ত্রী আর বাচ্চার মাঝখানে। এই ভূত প্রেত বা তন্ত্রের সাথে আমাকে একটা কথা বলবেন যে বাদুড় বা চামচিকের কি সম্পর্ক আছে? ভয় থেকেই সবকিছু, সবই তো ঈশ্বর প্রদত্ত। আমি যদি কারোর ক্ষতি না করি, আমার মনে ভয় আসবে কেন? অভিষিক্ত সাধক যেখানেই থাকবে সেটাই শ্মশান তুল্য, শাস্ত্র এটাই বলছে। অভিষিক্ত ব্যক্তি যেখানেই থাকবে, সে তার ঘরে থাকতেও পারে, কিন্তু সেই ঘরটাও শ্মশান তার কাছে। সেই জন্যই সে ওই ঘরেই প্রেত আত্মা, উগ্র মহাবিদ্যার পুজো পাঠ সব কিছু করতে পারে। বহু পডকাস্টে দেখেছি বা বহু ভিডিও এরকম দেখেছি যেখানে জিন চালান, প্রেত চালান এই কথাগুলো উঠে আসে। চালান মানে হচ্ছে সেই শক্তিটাকে প্রেরণ করা। আমি এও বলে যাচ্ছি, আজ থেকে 10 বছর বাদে গিয়ে দেখবেন আরো বেশি মানুষ এইসব সমস্যায় জর্জরিত হবে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের পডকাস্টে যেই মানুষটাকে আপনারা দেখতে চলেছেন বা শুনতে চলেছেন, তার সাথে কথা বলার আগে পর্যন্ত আমি নিজেও বুঝতে পারিনি যে একটা মানুষের মধ্যে এতটা নলেজ বা এতটা জ্ঞানের সঞ্চার থাকতে পারে। আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন প্রজাপত্যনন্দ তীর্থনাথজি। আজকের পডকাস্ট কিন্তু শুধুমাত্র হরর পডকাস্ট নয়। আজকে আমরা এমন কিছু বিষয় জানতে চলেছি যা এর আগে কখনো কোথাও শুনিনি। এই যে বিভিন্ন পডকাস্টে বা বিভিন্ন ঘটনায় আমরা প্রেত চালনা বা জিন চালনার কথা শুনে থাকি, আপনারা কি জানেন এই চালন প্রক্রিয়া কিভাবে করা হয়? ধরুন বহু বছর ধরে কেউ আপনার ওপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি চাইছেন সেই ব্ল্যাক ম্যাজিক তাকেই ফিরিয়ে দিতে। কিভাবে করা হয় সেই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া, সব কিছু জানবো আমরা আজকের পডকাস্টে। তো ভিডিওটা এই মুহূর্তে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আপনারা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা অকাল্ট পডকাস্ট নিয়ে। আপনারাও যদি আপনাদের জীবনের কোনো ব্যক্তিগত সমস্যা বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম অথবা কোনো তান্ত্রিক সমস্যার জন্য সমাধান খুঁজতে সরাসরি তীর্থনাথজির সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট এবং চেম্বার ডিটেলস কালেক্ট করে সরাসরি তীর্থনাথজির সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। নমস্কার তীর্থনাথজি, গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনার কন্টেন্ট বা আপনার ভিডিও প্রথম ইউটিউবে দেখি আপনার চ্যানেলে, তো সেখান থেকে আপনার সাথে কথা বলার বহুদিনের একটা ইচ্ছা ছিল। তো কাকতালীয়ভাবে গত বছর অক্টোবরেই আপনার সাথে আমার প্রথম কথা হয়। তো আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলো তন্ত্রের বিভিন্ন ডার্কার অ্যাসপেক্ট, যেগুলো নিয়ে গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে এর আগে প্রচুর ভিডিও এসছে, কিন্তু আমি আপনার কন্টেন্ট যখন দেখি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, যেটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল সেটা হচ্ছে যে আপনি ভীষণ প্রফেশনালি জিনিসগুলোকে হ্যান্ডেল করেন।
অন্যান্য তান্ত্রিক জ্যোতিষী যারা আছেন, যারা তন্ত্রসাধক রয়েছেন, তারাও ভিডিও করেন, আমি দেখেছি। কিন্তু আপনি যতটা প্রফেশনাল লেভেলে যে কাজগুলো প্রডিউস করছেন বা আপনার যে প্রোডাকশন, যেভাবে আপনি সমস্ত বিষয়গুলোকে খুব প্রফেশনালি পোর্ট্রে করেন, সেটা আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছিল। তো আজকে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই, সেগুলো আমার মনে হয় না এর আগে বাংলা ইউটিউবে কেউ আলোচনা করেছে বলে। কারণ আমরা বিভিন্ন প্রেত চালান, প্রেত বাধা, জিন চালান, এই সমস্ত ঘটনা শুনেছি, কিন্তু আজ অবধি আমি কাউকে বলতে শুনিনি যে এইগুলো কিভাবে করা হয় বা এর প্রক্রিয়া কী বা এখান থেকে বাঁচানোর প্রক্রিয়া কী। সেগুলো নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। তবে তার আগে গল্পওয়ালার যে অডিয়েন্স বা গল্পওয়ালা যারা শোনে, তারা মূলত ভৌতিক অভিজ্ঞতা বা সত্যি ভৌতিক ঘটনা শুনতে চান। তো আপনি যেই পেশায় যুক্ত রয়েছেন, সেই দিক থেকে দেখতে গেলে আপনার হাতে এরকম প্রচুর কেস আছে, যেই কেস স্টাডিগুলো নিয়ে আপনি কাজ করেন। সেরকম কি কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা আপনার হয়েছে? একটা ছোট্ট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন তোমরা আমাদের ভৌতিক ঘটনা বা হরর পডকাস্ট ইউটিউব স্ক্রিনের ওপারে দেখেছো। কেমন হয় যদি তোমরা আমাদের সামনে বসে এরকমই রোমহর্ষক ঘটনা শুনতে পারো, তাও আবার পাহাড়ে? বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা পুরো জমে যাবে, তাই না? এরকমই একটা ট্যুর অর্গানাইজ করেছে শামিয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেই ট্যুরে থাকছে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের পুরো টিম, আর তার সাথে স্পেশাল গেস্ট হিসেবে থাকছি আমি এবং তোমাদের সকলের প্রিয় দেবদীপ মিত্র। শুধু তাই নয়, আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নানান রকম সব সত্যি ভৌতিক ঘটনা, যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবং তার সাথে থাকছে বিভিন্ন হরর ইভেন্টস, আর তার সাথে বিভিন্ন মজার মজার ইভেন্টসও কিন্তু তোমাদের জন্য থাকছে। তাহলে কত তারিখে যাচ্ছি আমরা? 15ই মে বৃহস্পতিবার আমরা স্প্ল্যানেট থেকে বাসে উঠছি। এরপর 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা 3 দিন 3 নাইট 4 ডেজ থাকছি পাহাড়ে। 19 তারিখ সোমবার আবার ফিরে আসছি স্প্ল্যানেডে। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না, কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। তবে বলে রাখা ভালো, একটা নয়, 2টো প্যাকেজ থাকছে, একটা এসি আর একটা নন এসি। কারণ স্প্ল্যানেড থেকে আমরা যে যাচ্ছি আবার সেখানে ঘুরে যে স্প্ল্যানেডে ফেরত আসছি, তার জন্য 2টো বাস ঠিক করা হয়েছে, একটা এসি বাস আর একটা নন এসি বাস। তো যে যেটাই কমফোর্টেবল সে সেটা বুক করবে। বাকি ফুড অ্যান্ড লজিং পুরোটাই কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে, তাই কেউ মিস করো না। আমরা সবাই কিন্তু একসাথে ভীষণ মজা করব। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, আর পিন কমেন্টেও শামিয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকছে। তাহলে দেরি কেন, আজকেই ফোন করো আর বুক করে নাও নিজের সিট। তাহলে দেখা হচ্ছে 15ই মে বাসে। আমি, শান্তদ্বীপ এবং দেবদীপ মিত্র সবাই থাকবো একসাথে, ভীষণ মজা করব। তাহলে চলো পডকাস্টে ফেরা যাক। ভৌতিক অভিজ্ঞতা কিনা আমি জানি না, সেটা দর্শকরা বিচার করবে। অভিজ্ঞতা প্রচুর রয়েছে। এবার সমস্ত কিছুর একটা তো সংমিশ্রণ থাকে কাজ করতে গেলে। কাজ মানেই হলো তন্ত্রের প্রয়োগ, আমার কাজ মানেই হলো তন্ত্রের প্রয়োগ। মানেই এখানে তন্ত্র মানেই সেখানে কোনো না কোনো বিদ্যার প্রয়োগ হবে। এবার সেখানে আধ্যাত্মিক অভিজ্ঞতাও হবে। যত মানুষ, যত ডাক্তাররা অপারেশন করবে, যত প্র্যাকটিস করবে, তত তার হাত বসে যায়। আমাদের ক্ষেত্রেও আমরা যত অভ্যাস করব, মানুষ তো অভ্যাসের দাস, আমরা তত আমাদের সেই জিনিসগুলো আরও ঠোঁটস্থ হবে। আমি যদি নর্মালি জ্যোতিষেরই কথা বলি, হয়তো একজন নতুন কোনো জ্যোতিষী, তার একটা ছক বিচার করতে 8 ঘন্টাও লেগে যায়। আমি 2 মিনিটে একটা ছক বিচার করে দিতে পারি, জন্মছক। আমার কাছে 2 মিনিট লাগে। তো সেটা দেখে অনেকে অবাক হয়ে যায়। এটা অভ্যাসের ওপর নির্ভর করে। আমি আমার জীবনে এখনও অবধি প্রায় 5000-এরও বেশি জন্মছক বিচার করেছি। সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই এটা হয়, আর কিছু না। এটা কোনো ম্যাজিক চমৎকার কিছুই না। এইবারে অভিজ্ঞতা এই জাতীয় প্রচুর রয়েছে। আমি একটা খুব একদম টাটকা একটা গল্প বলছি। এবার প্রথমেই বলি দর্শকদের, যেটা আমি গল্পরূপেই উপস্থাপন করব, সুতরাং এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে আমি কাহিনী রূপে সাজিয়েই উপস্থাপন করছি, যাতে শুনতে একটু মনোগ্রাহী হয়। আর ঘটনাটা খুব বেশি দিনের নয়, বললামই, একদম তৎক্ষণাৎ কাল। এটা উত্তরবঙ্গের ঘটনা। তো আমি ব্যক্তির নামটা উজ্জ্ব রাখছি
এবং যেই পরিচয়গুলো না দিলেই নয় সেটাকে আমি গুপ্ত রেখে গোপন রেখেই বলছি, ব্যক্তিগত তথ্যটা আমি শেয়ার করছি না। ব্যাপারটা হচ্ছে যে উনি সেনাবাহিনীতে কাজ করেন, যার কেসটা আমার কাছে এসেছে উনি সেনাবাহিনীতে কাজ করেন। সেনাবাহিনীতে কাজের থ্রুতে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে পুলিশ বা সেনা বিভিন্ন সময় অনেক জায়গায় পোস্টিং হয়ে যায়, তখন কোয়ার্টারে থাকতে হয়, কোয়ার্টার চেঞ্জ হয়। উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গেরই সেখানে খুব সদ্য উনি ট্রান্সফার হয়ে এসেছেন। তার স্ত্রী আর একটা 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। এবার স্ত্রী আর যে মেয়ে সেটা থাকে দেশের বাড়িতে, বাঙালিরই ঘটনা, একজন বাঙালি তারই ঘটনা। তো তার স্ত্রী এবং তার কন্যা তারা দেশের বাড়িতে থাকতেন। এইবার এখানে তিনি উত্তরবঙ্গে কোয়ার্টারে একা থাকেন। কোয়ার্টারে একদম উপরের যে ফ্লোর, একদম উপরের যে ঘর, একদম টপ, তার ওইখানটাতেই উনি পেয়েছেন ঘরটা। এবার কোয়ার্টারের ঘর তো সবাই জানেই যারা থাকে, যে একটু ভগ্ন প্রায়, একটু রাত হলে একটু কোয়ার্টার যেমন হয় গা ছমছম একটা পরিবেশ থাকে সব ক্ষেত্রেই। অনেক সময় কোয়ার্টার বেশিরভাগ খালি পড়ে থাকে, তালা মারা, সেইগুলোতে আশেপাশে কেউ থাকে না। তো মোটামুটি এরকমই একটা ব্যাপার স্যাপার সেখানে রয়েছে। এইবারে এই ভদ্রলোক যখন প্রথমেই কোয়ার্টারে আসেন, খুব বেশি কিছু তফাৎ বা কিছু এমন আশ্চর্যজনক কিছু প্রথম 2-4 দিন কিছুই তিনি অনুভূত করেননি। আচ্ছা, এইবারে ওখানে 2-4 দিন থাকার পর একটা এমন বয়সী মানুষ, যে জানেনই তো যে সিঙ্গেল ছেলেরা থাকলে মাঝে মধ্যে একটু ছুটির দিন বন্ধু বান্ধবদের ডেকে বাড়িতে একটু নেশা টেশা করা, এগুলো অনেকে করে, পছন্দ করে। উনিও এরকম করতেন। আশেপাশে কোয়ার্টারের যারা আরও লোকজন রয়েছেন, এবার রবিবার শনিবার রাত্রির হলেই তাদেরকে নিয়ে বাড়িতে ডেকে একটা বেশ পান ভোজনের একটা বেশ আসর টাসর বসায়, গান টান শোনে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, এরকম ব্যাপার করছে। এবার ওই ভদ্রলোকেরই ঘরে তারা সবাই মিলে একসঙ্গে ওটা সময়টা কাটায়। এইবার যতক্ষণ পর্যন্ত প্রথম 2-1 সপ্তাহ এই কিছু ছিল না, ততক্ষণ পর্যন্ত তিনি কিছু অনুভূত করেনি। এইবার প্রথম 2-1 দিন এই সবাই মিলে খাওয়া দাওয়া এই সমস্ত করার পর, এইবার যখন সবাই বাড়ি চলে গেছে, উনি রাতে নিজের ঘরে বিছানাতে শুয়ে রয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে যে প্রথম উনি ভেবেছেন কি হয়তো নেশা বেশি হয়ে গেছেন, তাই হয়তো ভুল কিছু দেখছেন বা কিছু ভাবছেন। উনি মনে করে দেখছেন, মানে অনুভূত করছেন বিছানাটা নড়ছে, কাঁপছে, উনিও সেই সঙ্গে সঙ্গে কাঁপছেন। এবার স্বাভাবিক স্তরে হলে হয়তো ভাবতেন ভূমিকম্প হয়েছে, এত নেশা করেছেন তো ভাবছেন হয়তো নেশা বেশি হয়ে গেছে। জানলা দরজা সব খোলা, একদম উপরের ফ্লোর, হাওয়া বাতাস ভালোই আসছে, জানলা দরজা সমস্ত খোলা। এরকম চলতে চলতে কিছুক্ষণ যাওয়ার পর উনি উঠে জানলা টানলা সব বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন। এবার রাত্রেবেলা, মাঝরাত্রেবেলা ভয়ে ওনার মনে হলো, অনেকের দেখবেন ঘুমের মধ্যে ভয় কেঁপে ওঠার, ঘুম ভেঙে যাবার একটা স্বভাব থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এগুলো মঙ্গলের পীড়িত থাকলে জন্মছকে এটা হয় বিশেষত। আচ্ছা, এইবার উনার ক্ষেত্রে ওরকম ওই দিন রাত্রেবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে 1:30-2 নাগাদ হঠাৎ করে কেঁপে ওনার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর উনি দেখেন যে সব জানলা দরজা তো উনি বন্ধ করে ঘুমিয়েছেন, দেখছেন সব জানলা দরজা খোলা রয়েছে কোয়ার্টারের, উনার রুমের সব জানলা দরজা খোলা। উনি ভাবলেন নেশার মধ্যে কি করেছেন খেয়াল নেই, যাকে সেটা ওখানে ছেড়ে দিয়েছেন, এটা বেশি গুরুত্ব দেন। এভাবে 1-2 দিন চলেছে। এর থেকে মারাত্মক কিছু ভয় পাওয়ার মতন পরিস্থিতি এখনও ওনার কাছে আসেনি। 2-4 দিন চলার পর এইবার বাড়িতে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে, কিন্তু উনি কাউকে এখনও দেখতে পাচ্ছেন না, যে ভূত প্রেত কিছু, সেইগুলো কিছুই উনি অনুভূতও করছেন না, দেখতেও পাচ্ছেন না। উনি দেখছেন কখনো হয়তো ঘরের ভেতরে কোনো জিনিস পড়ে যাচ্ছে, হাওয়া বাতাস নেই, কিছুই নেই, যেগুলো স্বাভাবিকভাবে হয় এসব ক্ষেত্রে, আপনি নিশ্চয়ই জানেন। জিনিসপত্র পড়ে যাচ্ছে, কখনো দেখছে চলতে চলতে ইলেকট্রনিক ডিভাইস খারাপ হয়ে যাচ্ছে, ফিউজ উড়ে যাচ্ছে, এসি খারাপ হয়ে যাচ্ছে, মাইক্রোওভেন চলছে, চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আর চলছে না, এরকম হচ্ছে। টিভি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এরকমভাবে 2-4 দিন চললো। এবার উনি তো অফিসে থাকেন বা কাজে থাকেন। এইবার কিছুক্ষণ বাদে, কয়েকদিন বাদে উনি কি করেছেন, খুব ভয় পেয়েছেন এই জাতীয় ঘটতে ঘটতে। উনি ওনার স্ত্রীকে ফোন করে বলেছেন যে আমার এখানে খুব ভয় লাগছে, মনে হয় কিছু এই জাতীয় কিছু ঘটছে। স্ত্রী খুব একটা এইসবে বিশ্বাস করেন না, বলেছেন না ভূত প্রেত বলে কিছু হয় না, তো তুমি হয়তো কোনো নেশা টেশা করেছো বা কোনো কারণে হয়তো ওপরে তো অনেক সময় হাওয়া বাতাস আসলে উপরের দিকের তলায় তো হাওয়া বাতাস বেশি, জানলা দরজা হয়তো কাঁপছে, আওয়াজ হচ্ছে, বা বাসন কোসন পড়ে যাচ্ছে। বলছে না এটা এরকম হতে পারে না, কোনো এর মধ্যে ব্যাপার আছে, আমার খুব সন্দেহজনক লাগছে। তো তখন স্ত্রী বললেন ঠিক আছে, তাহলে আমি মেয়েকে নিয়ে
আসছি, এখানেই চলে আসবো। এবার মেয়েকে নিয়ে আসা মানে সেই স্কুল বন্ধ করা, শিফটিং করা, তো ব্যাপার অনেক ঝামেলা। তারপর নিশ্চয়তা নেই তো যে কিছুদিন থাকবে, আবার যদি অন্য জায়গায় ট্রান্সফার হয় আবার অন্য জায়গায় যেতে হবে। তো যাই হোক, ঝামেলাঝাটি অতিক্রম করে ওনারা আসলেন, স্ত্রী কন্যা আসলেন। এবার স্ত্রী কন্যা যখন আসলেন তখন আবার 2-4 দিন সব কিছু স্বাভাবিক, কিছু নেই। তারপর থেকে ওনার স্ত্রীও অনুভূত করছেন, তিনি একদিন একা বাড়িতে দুপুরবেলা, স্ত্রী আর বাচ্চা মেয়ে, উনি একদিন ঘর থেকে স্নানের জন্য বাথরুমের দিকে যাচ্ছেন, ওনার মনে হলো পেছন থেকে কেউ ওনাকে ফলো করছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। হ্যাঁ, স্ত্রীর মনে হচ্ছে যে কেউ ফলো করছে, ভদ্রলোক তো নেই, তিনি তো কাজে গেছেন দিনের বেলা। স্ত্রী দুপুরবেলা 12টা-1টার সময় স্নান করতে যাচ্ছে, ঘরের ভেতরেই তো বাথরুম, যাচ্ছে, ওনার মনে হচ্ছে পেছন থেকে কেউ ওনাকে ফলো করছেন। এইবার যাই হোক, উনি ওটা ব্যাপারটাকে ইগনোর করলেন। যখন তিনি খেতে বসেছেন ওনার মনে হচ্ছে যে উনি যতটুকু পরিমাণ খাবার গ্রহণ করছেন তার বেশি খাবার থালা থেকে আপনা আপনি গায়েব হয়ে যাচ্ছে। মানে উনি খাচ্ছেন, ওনার মনে হচ্ছে ওই থালা থেকে অন্য কেউও খাচ্ছেন, আচ্ছা, হয়তো পাশে বসে কেউ খাচ্ছেন, মানে উনি একবার খাচ্ছেন, সমপরিমাণ খাবার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে। দেখতে তো পাচ্ছেন না যে কে খাচ্ছে কি না খাচ্ছে। তো ওনার খুব সন্দেহ হলো এক্ষেত্রে, ভয় লাগছে, না স্বামী যা বলেছিলেন তিনি তো ঠিকই বলেছেন, এখানে তো নিশ্চয়ই জায়গাটা ভালো না। তা কী করবে, কোয়ার্টার তো, সবাই তো নতুন, কেউ তো কিছু জানেও না আর বলবেও না, এটা তো কেনা বাড়ি নয় যে উনি আশেপাশে জিজ্ঞেস করবেন যে এখানে কি কোনো কিছু ছিল বা কিছু ঘটেছে কিনা। তো এইগুলো কিছু যায়নি। তো উনি হাজব্যান্ড, ওনার স্বামী বাড়িতে আসলেন রাত্রে, উনি বিষয়টা জানালেন যে আজকে দুপুরবেলা স্নান করতে যাচ্ছি, তখন আমার মনে হলো পেছনে কেউ আমাকে ফলো করছে। শুধু তাই নয়, আমি যখন মেয়েকে নিয়ে খেতে বসেছি আমার মনে হচ্ছে আমি খাচ্ছি, তার সঙ্গে আরও কেউ আমার থালা থেকে তুলে খেয়ে নিচ্ছে, একসঙ্গে মনে হচ্ছে আমরা 2-3 জন বসে খাচ্ছি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। ওনার স্বামী বললেন যে না, ব্যাপারটা তো খুব একটা স্বাভাবিক নয়, আমরা এক কাজ করি। ওনার স্ত্রী পরামর্শ দিলেন যে আশেপাশের স্থানীয় কোনো পুরোহিতকে ডেকে বাড়িতে কোনো পুজো পাঠ করানোর জন্য। পুরোহিতকে ডাকলেন, ডেকে স্বাভাবিকভাবে ঘরে যা হয় সত্যনারায়ণের ব্রত, সত্যনারায়ণের পুজো, সত্যনারায়ণের কথা, এগুলো হলো, পুজো পাঠ সব হলো, হোমযজ্ঞ হওয়ার পর এটা পূর্ণিমা দেখে। কিন্তু ওই পুজো যাগযজ্ঞ হওয়ার পর 1 সপ্তাহ 10 দিন সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা হয়নি এরপর আর। কিন্তু 1 সপ্তাহ 10 দিন বাদে থেকে পুনরায় একই সমস্যা, শুধু একই সমস্যা না, এক্ষেত্রে সমস্যা আরও প্রকট হচ্ছে। যেমন রাত্রেবেলা যখন ঘুমোচ্ছে ওনার মনে হচ্ছে যে ওনাদের মাঝখানে ওনার স্বামী, স্ত্রী আর বাচ্চা মেয়েটা ঘুমিয়ে আছে, মনে হচ্ছে আরও একজন কেউ এসে শুয়ে পড়লো। ওনারা যখন বিছানায় গিয়ে ঘুমোচ্ছেন কিছুক্ষণ বাদে একটু চোখটা লেগে এলেই ওনার স্বামী অনুভূত করছেন যে মেয়েটাকে সরিয়ে দিয়ে, বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ওখানে আরেকজন কেউ ঢুকে পড়েছে, পাশে শুয়ে পড়ছে, স্বামী স্ত্রী আর বাচ্চার মাঝখানে, যে ওখানে আরেকজন কেউ শুয়ে পড়লে। এবার দুটো মানুষ শুয়ে থাকলে তার মাঝখানে যদি আরেকজন গিয়ে ঢুকে ঘুমায়, তো সে তো কিছু তো দেখতে না পাক, অনুভূত করবে যে এরকম একটা কেউ পাশে আসলো। ওটা মনে হলো, আলো জ্বালিয়ে দেখছে কেউ নেই। রাত্রেবেলা যখন ঘুমোচ্ছে জানলা তো বন্ধ হয়ে যাচ্ছিল, আগেই বলেছি। এরকম ঘটনা ঘটছে যে জানলা বন্ধ করে ঘুমোচ্ছে, দেখছি জানলা দরজা খুলে গেছে, বা জানলা দরজা খুলে রেখে ঘুমোচ্ছে, দেখছে বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতর বাসন কোসন নিজের থেকে পড়া শুরু হয়ে গেল, নিজে নিজে বাসন পড়ে যাচ্ছে সেলফ থেকে। শুধু তাই নয়, পরের দিনকে এরকম নানান দিন নানান ঘটনা ঘটছে। এবার একদিন ঘটেছে এই দুপুরবেলা ওনার স্ত্রী রান্না করে খাবার দাবার সব ঢাকা দিয়ে, রান্নাঘরে যেরকম সব ঢাকা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে চলে গেছে। কিছুক্ষণ বাদে ওনার স্ত্রী রান্নাঘরে গিয়ে দেখছে যে সমস্ত ঢাকা খোলা, খাবার দাবার সব মাটিতে পড়ে রয়েছে, ছড়ানো ছেটানো ঘরের মধ্যে খাবার দাবার। তো যে পাত্রে খাবার রাখা আছে গিয়ে দেখছে কোনো খাবার নেই, নিচে পড়ে রয়েছে সব শেষ। মানে কেউ এসে মনে হচ্ছে খেয়েছে, খুব তড়িঘড়িতে এসে সমস্ত ঢাকা সরিয়ে, আবরণ সরিয়ে খেয়ে নিয়ে চারপাশে ছড়ানো ছেটানো, কুকুর যেরকমভাবে খায় ওইভাবে করে মনে হচ্ছে কেউ খেয়েছে বা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো জানলা খোলা ছিল, উনি হয়তো মনে করছেন জানলা দিয়ে কিছু ঢুকলো, কুকুর টুকুর হয়তো ছাদে ছিল, একদম উপরের ফ্লোর তো, যে ঢুকে হয়তো খেয়ে নিয়েছে। কিন্তু ভয় পাচ্ছেন, বুঝছেন যে কিছু তো একটা হচ্ছে, কিন্তু তার সঙ্গে এই ঘটনাগুলো কোথাও গিয়ে মানে মনকে সান্ত্বনা দিচ্ছেন যে না, ভূত প্রেত কিছু নেই, হয়তো কুকুর বেড়াল ঢুকেছে বা কেউ কিছু করেছে। দিয়ে এবার পরের দিনকে আবার একই ঘটনার পুনরাবৃত্তি, তো একদিন মাঝখানে গ্যাপ দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি। খাবার দাবার রান্না করে রেখে আসছেন, দেখছেন কিছুক্ষণ বাদে চারপাশে সব ছড়ানো ছেটানো পড়ে রয়েছে, জানলার বাইরেও পড়ে আছে, ছাদের মধ্যে চারপাশে ছড়ানো। এইবার একদিন হয়েছে যে বাচ্চা মেয়েটা স্নান করতে বাথরুমে স্নান করছে, এবার
ও খুব জোরে চিৎকার করছে, বাথরুমে স্নান করতে ঢুকে খুব জোরে মা ছুটে গিয়ে দেখছে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে মেঝেতে। আচ্ছা, এইবার সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করেছে। কোয়ার্টার মানে ওখানে তো নিজস্ব ডাক্তার থাকেই ইমার্জেন্সির জন্য, তো সেখানে নিয়ে গেছে। বলছে না না কোনো অসুবিধা নেই, কিছু নেই, ও মনে হয় কিছু ভয় পেয়েছে, এগুলো কোনো টিকটিকি বা আরশোলা দেখে বাচ্চা মেয়ে ভয় টয় পেয়েছে বা কোনো সাপ টাপ ঢুকে গেছে, হয়তো ভয় পেয়েছে, ভয়েও অজ্ঞান হয়ে গেছে, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। ও 2-4টে ওষুধ দিল যে আপনি নিয়ে যান, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান ফিরে আসবে, অসুবিধা নেই, ঘন্টাখানেকের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে। তো নিয়ে গেল, সবই তাই হলো, ঠিকই হলো। কিন্তু মেয়েটার জ্ঞান ফেরার পর ওকে ওর মা জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে তুমি কি দেখেছো যে তুমি অজ্ঞান হয়ে গেলে? মেয়েটা কিছু বলতে পারছে না, শুধু বলছে একটা কালো ছায়া দেখেছে, একটা কালো একটা ছায়া দেখেছে বলছে, আর হাত দিয়ে ইশারা করছে কিছু, তো ইশারা করছে খুব ছোট কিছু একটা। তোর মা বাবা ভাবছে কি কুকুর টুকুর কিছু দেখেছে, ছোট্ট কিছু একটা বিড়ালের মতন ছোট কে বলছে, দেখাতে চাইছো, ঠিক বলতে পারছে না সব কিছু বাচ্চা মেয়ে। তোর মা বললো ঠিক আছে যা হোক হয়েছে, এরপর থেকে আমি ওকে চোখে চোখে রাখবো, নজরে রাখবো, আর খুব বেশি প্রয়োজন হলে আমরা ওকে নিয়ে চলে যাবো, মানে মেয়েটাকে নিয়ে মা যেখানে ছিল নিজেদের বাড়িতে চলে যাব, তুমি থাকবে কর্মসূত্রে, যদি না পারো এটা ছেড়ে দাও, কোনো ভাড়া বাড়িতে থাকো, দিয়ে এটা স্কিপ করো, এই বাড়িটাকে ত্যাগ করো। এত তো সহজ না বলা মাত্রই ঠিক আছে দেখি কিছুদিন আর কি হয় না হয়। এইবারে এতদিন রান্না করা খাবার দাবার চারপাশে ছড়াচ্ছিল, এইবারে শুরু হলো হাস্যকর কাণ্ড। রান্না না করা কাঁচা সবজি, শাক সবজি, সেগুলো ফ্রিজের ভেতর রেখেছে, রান্নাঘরে কিছু রেখেছে, ফ্রিজের ভেতর মাছ মাংস কাঁচা এগুলো রেখেছে স্টোর করে। দেখছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে রাত্রেবেলা ফ্রিজ থেকে ওগুলোও বার করে চারপাশে ছড়ানো ছেটানো রয়েছে, ঘরের মেঝে বার করে, হ্যাঁ ঘরের মেঝেতে ছড়ানো ছেটানো, রান্নাঘরে পড়ে রয়েছে মেঝেতে, কিছুটা জানলার বাইরে পড়ে রয়েছে। এইগুলো গোছাতে যাচ্ছে, ওমা সঙ্গে সঙ্গে ফিরে এসে দেখছে হয়তো যে বিছনার চাদরটা পাতা ছিল, চাদরটা অগোছালো হয়ে গেছে। মানে কেউ মানুষের পেছনে লাগলে বিরক্ত করলে ওইদিকে ছুটে যাচ্ছে, গিয়ে এটা করে দিচ্ছে, ওইদিকে ছুটে যাচ্ছে, একটু বিরক্ত করছে, যেরকম হয় ঠিক এই জিনিসগুলো শুরু হয়েছে ঘরে কর্মকাণ্ড। তো ভয় তো পাচ্ছে, কিন্তু ওদের কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। এইটা একটা ওদের নিশ্চিন্তি যে আমাদের তো কোনো ক্ষতি হয়নি, কোনো শারীরিক হানিও হয়নি, আশ্চর্যজনকভাবে কোনো দিক থেকে আর্থিক ক্ষতি কিচ্ছু হয়নি। এবার এই জিনিসপত্র খারাপ হচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস ইত্যাদি এগুলো চলছে, ওগুলোতে যা হয় এরকম চলতে চলতে ওনারা স্থানীয় ওখানকার কোনো একজন মুসলিমের কাছে গিয়েছেন। এইবারে যে আমাদের এরকম সমস্যা চলছে কি করা যায়, এইবার সেই মুসলিম ভদ্রলোক পীর কেউ হবে হয়তো, তিনি ওনাদের যা আমি বক্তব্য যেটুকু শুনেছি, তো সেই মুসলিম যে ভদ্রলোক কিছু গোলাপ জল পড়া কিছু দিয়েছেন, দিয়ে বলেছেন যে এটা ঘরের চারপাশে ছিটিয়ে দাও, আর একটা মেহেন্দি দিয়েছে মন্ত্রপুত করে কোনো, যে এই মেহেন্দিটা যে বাড়ির যে ভদ্রমহিলা রয়েছেন ওনাকে বলেছেন যে তুমি হাতের মধ্যে লাগাবে, লাগাবার পর মেহেন্দিটা শুকিয়ে গেলে একটু আধশোকা হয়ে গেলে ওটাকে ঘষে দুটো হাতে একটা দলা পাকাবে, গোল মতন পাকিয়ে ওটাকে বাড়ির বাইরে গিয়ে আগুন জ্বালিয়ে কিছুর মধ্যে ওটা জ্বালিয়ে দেবে, এরকম করবে, এই কিছু নিয়মকানুন বলেছে। তো এর রীতিমতন তাই করছে, কিছুতে কিছুই হচ্ছে না, যা যেমন চলছে সব কিছু ঠিক একইভাবে একই রকমভাবে চলছে, ওদের কোনো এতে তফাতই পড়লো না। ঠিক আছে, এইবারে ওই ভদ্রমহিলার যে বাপের বাড়ি রয়েছে সেটা বাংলার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, ওইখানে আপনার প্রচুর দরবার রয়েছে, যেখানে জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর ইত্যাদি দিয়ে দেওয়া হয়, এবং বজরংবলীর প্রচুর দরবার ইত্যাদি রয়েছে, কালীর দুর্গারও কিছু দরবার রয়েছে। উনি বাপের বাড়িতে ফোন করে ঘটনাটা জানাতে ওই ভদ্রমহিলার যে মা বাবা রয়েছে তারা দরবারে গিয়েছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন যে এরকম আমার মেয়ের সাথে এরকম এরকম হচ্ছে, ছবি দেখিয়েছেন, ওরা ছবি দেখতে চেয়েছে, মেয়ের ছবি দেখিয়েছে, বাড়িটার বলেছে একটা বাড়ির ভিডিও করে দেখাতে, সেই ভিডিওটা দেখিয়েছে, দেখাবার পর ওরা বলেছেন যে না বাড়িতে কোনো ভূত প্রেতের উপস্থিতি রয়েছে, আর কোনো মুসলমান বিদ্যা বা সুলেমানি তন্ত্রের প্রয়োগ করা হয়েছে, আপাতত এটাই ওরা জানিয়েছে। এইবার আদৌ তা কিন্তু নয়, আমি বলছি শেষে ঘরে। আচ্ছা, বলছে যে কোনো সুলেমানি বিদ্যা বা তন্ত্র, কিছুটা ঠিক বলেছে যে ভূত প্রেতের উপস্থিতি রয়েছে, কিন্তু কোনো সুলেমানি তন্ত্র বা কোনো মুসলিম বিদ্যার প্রয়োগ করা হয়েছে। তো রীতিমতন ওরা ভয় পেয়ে গিয়েছে। তো বলছে তাহলে কি করবে, ওরা কি তাহলে বাড়ি পরিত্যাগ করে চলে যাবে? বলছে না কোনো অসুবিধা নেই, আমি কিছু জিনিস করে দিচ্ছি, এই জিনিসগুলো বাড়িতে রাখতে বলুন, দিয়ে কিছু ময়ূরের পাখনা মন্ত্রপুত করে দিয়েছে, ওগুলো বাড়িতে রাখতে বলেছে, সাবর মন্ত্র থাকে যেগুলো কিছু ওই সব দিয়েছে,
আর একটা পুঁটলি তৈরি করে দিয়েছে, যে পুঁটলির মধ্যে কিছু দ্রব্য ছিল, আর মন্ত্রপুত ভস্ম তৈরি করে দিয়েছে, যে ভস্মটা কপালে তিলক করতে বলা হয়েছে। আর কিছুটা ভস্ম ওই খাবারে মিশিয়ে সকালবেলা জলের মধ্যে মিশিয়ে খালি পেটে ওটাকে জলের সাথে খেতে বলেছে, এই ঠাকুর দেবতার ভস্ম কিছু। তো এইগুলো দিয়েছে। তো ওখান থেকে ওরা কুরিয়ার মারফত পাঠিয়েছে মেয়ের বাপের বাড়ির যারা লোকজন এখানে, জামাই এবং মেয়ের কাছে। ঠিক আছে, এসেছে, সব কিছুই করছে, কিছু কিছু সময় ঠিকঠাক থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিছু বুঝতে পারছে না, সব খুব স্বাভাবিক নর্মাল। কিন্তু কিছু কিছু সময় সমস্যা আবার একইভাবে পুনরাবৃত্তি। এর মধ্যে দেখতে পাচ্ছে যে এবার যেগুলো হচ্ছে, এত দিন যেগুলো ঘটছিল খুব মানে কোনো সেগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা ব্যাপারটা ছিল না, যখন তখন যা কিছু। এইবার কিছু কিছু শৃঙ্খলাবদ্ধ ব্যাপার ঘটতে শুরু করলো। যেমন 4টে-5টার পর সন্ধ্যের দিকে ওরা দেখছে যে কালো রঙের যে মথ হয় না প্রজাপতির মতন, ওই রকমই, মানে প্রজাপতির মতনই তার আকৃতি, কিন্তু পুরো কালো। এইরকম ছোট ছোট কিছু ওই প্রাণী, ওই কালো প্রজাপতি আমি বলছি, তো ওইগুলো ওই বিকেল 4টে-5টার পর থেকে বাইরে থেকে 4-5টা উড়ে আসছে ঘরে প্রতিদিন। বাইরে থেকে উড়ে আসছে, পুরো ঘরে পাক খাচ্ছে, কিছুক্ষণ বাদে ঘরের একটা নির্দিষ্ট বেডরুমের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মরে পড়ে যাচ্ছে ওগুলো। এটা প্রতিদিন এইটা প্রতিদিন। তারপর থেকে ওই একই সময় হওয়া শুরু হলো, 4টে থেকে 5টার মধ্যে বিকেলে প্রত্যহ। এইবার তো ওরা ওই যে কৃষ্ণ স্প্রে ট্রে যেগুলো করে ঘরের মধ্যে, পিঁপড়ে টিপড়ে দেখা গেলে যে সমস্ত, ওই সব করছে, কিছু লাভ হচ্ছে না, এই ঘটনা ঘটতেই থাকছে। এরপর রাত্রের দিকে একটা নির্দিষ্ট সময়তে ওই ঘটনা কিন্তু চলছে। এরপর রাতের দিকে একটা নির্দিষ্ট সময়তে দেখছে বাড়ির ঘরের ভেতরে চামচিকে ঢুকছে, চামচিকে বাইরে থেকে জানলা থেকে ওরা দেখছে, জানলা দিয়ে উড়ে এসে ঢুকছে, ঢুকে চারপাশে ঘুরছে। এবার ওরা করেছে কি, জানলা দরজা একটা নির্দিষ্ট সময় পর বন্ধ করে দিচ্ছে ঘরের। বন্ধ করে দেওয়ার পরও দেখছে ওপরে যে ঘুলঘুলি ভেন্টিলেটর থাকে ওখান দিয়ে চামচিকে ঢুকছে, বাদুড় ঢুকছে, ওটাও বন্ধ করে দিয়েছে, তাও দেখছে ঢুকছে, কোথা থেকে ঢুকছে কিছু বুঝতে পারছে না। প্রতিদিন একটা দুটো করে চামচিকে বাদুড় ঢুকছে, পুরো ঘরে পাক দিচ্ছে। এবার ওরা দরজা বন্ধ করে সব একটা ঘরে শিফট হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখছে সব সাফ, কিছুই নেই, বাদুড়ও বেরিয়ে গেছে। আর প্রজাপতি যেগুলো ছিল ওগুলো মরে কিন্তু পড়ে থাকছে, ওগুলো ওরা পাচ্ছে, পরিষ্কার করছে। এরকম মানে এইগুলো তো এতদিন তো ছিল না, আর একই সময় কেন হবে প্রতিদিন? তো ওরা আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করলো যে আরও যারা কোয়ার্টারে আছে, বলছে না আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। তো ওরা তখন বললো কি যে না, আপনারা এক কাজ করুন, আপনি 2 দিনের জন্য আমাদের বাড়িতে এসে থাকুন। আশেপাশে বন্ধু বান্ধব যারা রয়েছে একই কর্মসূত্রে বলছে আমাদের বাড়িতে এসে থাকুন না, দেখুন না তারপর কি হয়। তো 2-4 দিন পাশের বাড়িতে তারা থাকলেন রাত্রে। দেখছে না, ওনাদের বাড়িতে যখন ঘুমোচ্ছেন বা থাকছেন কোনো অসুবিধাই ওদের অনুভূত হচ্ছে না, বা ওই ফিলিংসগুলো কিছুই হচ্ছে না, কিছুই কাজ করছে না। নিজের বাড়িতে ফিরে আসছেন, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি পুনরায়। এর মধ্যে আবার হয়েছে কি, ভদ্রলোকের দেখছেন শারীরিক এইবার আস্তে আস্তে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে, লক্ষ্য করছেন। এই যেমন দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছেন ভদ্রলোক, দেখছেন দাঁতের মধ্যে প্রথমে তিনি দেখছেন যে কালো কালো ছোপ পড়া, দাঁতগুলো এঁকে বেঁকে যাওয়া, না ভারী অদ্ভুত, এগুলো 2-1 দিনের মধ্যে কি করে সম্ভব? হ্যাঁ, মাথা থেকে আস্তে আস্তে করে দেখছেন চুল পড়ে যাচ্ছে, যন্ত্রণা শুরু হচ্ছে। যা যা ভদ্রলোকের হচ্ছে সেগুলোই তার স্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, একই জোর সাথে হচ্ছে, একই জিনিস ঘটছে। বাচ্চা মেয়েটার কিচ্ছু হয়নি, দুজনের একই জিনিস ঘটছে। মাথা থেকে বেশি বেশি চুল পড়া, তারপর দাঁতের মধ্যে অস্বাভাবিক বিকৃতি তৈরি হওয়া, এগুলো দেখছে ঘটছে। এইবারে একটা ভয়ভীতি তো কাজ করছে রীতিমতন, মানসিক চাপ, ভয় তো একটা মানুষকে এমনি মেরে ফেলে অর্ধেক। এইবারে শারীরিক হানি তার জন্য ঘটছে। তো ভদ্রলোকের আস্তে আস্তে ওজন এইবার একটু কমা শুরু হয়েছে। হ্যাঁ, ভদ্রমহিলাও ঠিক সেই রকমই, চোখ টোক তলায় সব কাল পড়ে গেছে। যে একটা ভয় না, রাত্রেবেলা ঘুমোচ্ছে, মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আমাকে বলছে আমরা মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমোতাম, তো যদি রাত্রেবেলা মেয়েটার উপর কোনো অ্যাটাক হয় বা কিছু হয়, হয়তো নিজের থেকে তো বাচ্চাটাকে বেশি সিকিউরিটি দিতে হবে, তো বাচ্চা ছোট, বা রাতের দিকে বাচ্চাটাকে বাথরুম নিয়ে গেলেও ও শৌচালয়ে যাচ্ছে, ওরা পেছন থেকে আলো দিয়ে ঘরে আলো টালো জ্বালিয়ে সবাই উঠে পড়ছে। একটা অদ্ভুত একটা ব্যাপার এবার বাড়ির মধ্যে তৈরি হয়েছে। তো ওরা মনে করছে না, বাড়িটা ছেড়ে চলে গেলেই মনে হবে ভালো হয়। ঠিক আছে, যেমনি কথা তেমনি কাজ। ওরা জানালেন যে আমরা কোয়ার্টার ছেড়ে দিচ্ছি, আমরা ওই নিজেদের একটা ঘর ভাড়া নিয়ে কাজ করবো, নইলে আমাদের অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হোক। কি অদ্ভুত আশ্চর্যজনক ব্যাপার, যার কাছে ওই চিঠিটা দিয়েছে যে আমাকে ট্রান্সফার করে দেওয়া হোক, ওই চিঠিটার খুঁজেই পাওয়া গেল না।
ট্রান্সফারের চিঠিটা তার কাছে পৌঁছায় না? না, পৌঁছেছে। আচ্ছা, যার কাছে চিঠিটা দেওয়ার কথা, চিঠিটা উনি নিয়ে গিয়ে নিজের সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে দিয়েছে, কিন্তু ওই চিঠিটা ওই যেদিন দিল ওই দিনই তিনি রাখলেন, তারপরে ওই চিঠিটা খুঁজেই পাওয়া গেল না, চিঠিটা কোথায় গেল। এরকম কেস আমার অন্য ক্লায়েন্টের সাথেও ঘটেছে। তারা যখন আমার কাছে এসেছে, তাদের শত্রুরা এমন করেছিল যে তার নামে আমি বলেছিলাম থানায় মামলা করার জন্য। তো ওই শত্রুরা যখন মামলা করতে গেছে শত্রুর নামে, থানায় যে এফআইআরটা জমা দিয়েছিল লিখে, পরে থানা থেকে ওই এফআইআর কাগজটা আর পাওয়াই যায়। এরকমও ঘটেছে, অন্য কেসেও আমার ঘটেছে, আমি এরকম সম্মুখীন হয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই কাগজটা আর পেলই না। তো যাই হোক, বলেছে যখন অসুবিধা নেই, মেল টেল তো এখন সব ব্যবস্থা আছে, মেল করে দিল, এই করে দিল। কি অদ্ভুত ব্যাপার দেখুন, যেদিনকে ওনার বদলি কনফার্ম যে উনি আসবেন অফিসে, ওনার যে কর্তৃপক্ষ আসবে, সই করে দিলেই হয়ে যাবে, সেই ভদ্রলোক তার আগের দিন ওনার স্ত্রী মারা গেলেন। এবার উনি 13 দিনের জন্য বাড়িতে, আর অফিসে আসতে পারবেন না। এখন স্ত্রী মারা গেলেন, মানে যে ভিকটিম, যে এতদিন ভুগছিলেন, সে নয়, আচ্ছা আচ্ছা, যে কর্তৃপক্ষর কাছে চিঠি জমা দিয়েছে আমার প্রমোশনটা করিয়ে দেওয়ার জন্য, সেই যে বস, সেই যে অফিসের যিনি ঊর্ধ্বতন, তার যেদিনকে ওই কাগজে সই করে বা ওই মেলটাকে প্রমোট করে বা যেভাবেই হোক, আমি তো এত বুঝি না, তো যেভাবে হোক ওটাকে নিয়মটাকে জারি করার কথা, সেই দিনই ওনার স্ত্রী মারা গেছেন সকালবেলায়। তিনি আর অফিসে আসতে পারলেনই না, এবং ও বাড়ি থেকেও যে করবে কিছুই হলো না, কারণ মানসিকভাবে তো একটা খারাপ পরিস্থিতি, কিছুই পারলেন না। তো যাই হোক, আমার মোট কথা হচ্ছে বাধা পড়ে গেল ওই দিনটা, ওনার বদলি হলো না ওই সময়। তো হতাশ হয়ে বাড়িতে বসে রয়েছে, যে অফিসে যাচ্ছে রোজ একই জিনিস, একই কন্ডিশন, একই পরিস্থিতি। এইবারে হঠাৎ করে একদিন বাচ্চা যে মেয়েটা ছিল, ওরা দেখছে যে ওর স্বামী স্ত্রী এবং বাচ্চাটা বসে রয়েছে। এইবারেই আসল বিষয়টা ঘটেছে। ওরা দেখছে যে মেয়েটাকে খেতে দিয়েছে, মেয়েটা খাচ্ছে নিজে আর কার সাথে কথা বলছে, মেয়েটা পাশে কার সাথে কথা বলছে। ওরা কাউকেই দেখতে পাচ্ছে না, বসে রয়েছে 3 জন, কিন্তু মেয়েটা কার সাথে কথা বলছে। তো ওরা ডাকছে, বলছে যে কী ব্যাপার, তুমি কাকে দেখছো, কার সাথে কথা বলছো কি? তো মেয়েটা কিছু বলছে না, মেয়েটা কিন্তু খুব আনন্দে রয়েছে। আচ্ছা, ভীষণ আগের থেকে বেশ একটা খেলার বন্ধু পেলে মেয়েরা যেরকম, বাচ্চারা যেরকম করে ওই রকম বেশ ব্যাপার, খুব আনন্দে রয়েছে। তো ওরা জিজ্ঞেস করছে, বলছে কী ব্যাপার, কি কাকে দেখছে, কি বলছে, কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, মেয়েটার ওপরে খুব সন্দেহ হলো। তারপর থেকে দেখছে মেয়েটা যেখানেই যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, মগে করে জল নিয়ে ছুঁড়ে দিচ্ছে, মানে মনে হচ্ছে না ওর সাথে কেউ একজন রয়েছে, সে জল নিয়ে ছুঁড়ে দিচ্ছে। ওদিক থেকেও মনে হয় কিছু রিপ্লাই আসছে মেয়েটার কাছে। দুজনের মধ্যে কিছু একটা হচ্ছে, আদান প্রদান অনুভূতির, এটাই তো বলবো আর কি। এবারে বিছানায় বসে খেলা করছে মেয়েটা। একা খেললে যা হয়, আর কেউ একজন থাকলে, সঙ্গী পেলে তো ব্যাপারটা তো দেখে বোঝা যায় যে ও কারোর সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করছে, এটা ওর বাবা মা বুঝতে পারছে। এইরকম চলতে চলতে 2-3 দিন, এখন মেয়েটাকে একদিন সন্ধ্যেবেলা ওর বাবা মা নিয়ে গেছে আপনার কোয়ার্টারেরই নিচে পার্ক মতন, পার্ক মানে বাগান টাগান করা যায়, লোকজন এসে শুধু বসে। তো ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে জিজ্ঞেস, মা তুমি কার সাথে কথা বলছো, কি বলছো, কি বারবার পিঙ্কি পিঙ্কি বলছে মেয়েটা। আচ্ছা, এইটুকু বললাম, পিঙ্কি পিঙ্কি বলছে। বলছে কে পিঙ্কি, কে কি? বলছে না, ও আমার বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ না, ও তো বারবার আমার কাছে আসছে, বারবার বলছে না মা মিথ্যে কথা বলছে, কে এসছে বলো, কে এসছে, আমি বাড়ি যাবো পিঙ্কির কাছে, মানে এমনভাবে বলছে না ওর বন্ধু, ওরাই বাবা মাই নিয়ে এসেছে। একটা অদ্ভুত ব্যাপার। তো পরবর্তীতে এই ঘটনা এবার ওদের কাছে ও ব্যাপারটা অস্বাভাবিক লাগাতে, এইবারে এই পর্যন্ত ঘটার পর আমি ব্যাপারটাকে ধরেছি, তখন আমার কাছে তারা এসেছে, এতক্ষণ পর্যন্ত ঘটেছে। এরপর যখন আমার কাছে এসেছে, পুরো ঘটনা, পুরো বিস্তার সমস্ত কিছু শোনার পর আমি কি প্রয়োগ করেছি, কিভাবে কি, সেগুলো আর যাচ্ছি না, অতিরঞ্জিত করছি না। একটাই কথা বলবো, এরপর আমি যখন কেসটাকে হাতে নেওয়ার পর যখন আস্তে আস্তে ব্যাপারগুলো খুলতে শুরু হলো, আসল ঘটনাটা ঘটেছে যে ওই যে কোয়ার্টারটিতে ভদ্রলোকেরা রয়েছেন, ওই কোয়ার্টারেই ওদের আসবার 2-3 বছর পূর্বে একটা ফ্যামিলি ছিল। ওরকমই একটা ফ্যামিলি থাকতেন, যাদের বাড়িতে ওই 4-5 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। এই 4-5 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল। শারীরিক নির্যাতন এবং পূর্ণরূপে, মানে আমি এটা বলতে পারছি না অন ক্যামেরা, যেইভাবে করে মানে মেয়েদের ওপরে, বাচ্চাদের উপরে এখন তো সব জায়গায় খবরে দেখাচ্ছে, ওই রকম নির্যাতন করা হয়েছিল। কোনোভাবে একটা ওই রকম কিছু কেস ওখানে ঘটেছিল। এইটা ঘটার ফলে কি হয়েছে, ওই মেয়েটির যে মা ছিল, সে ওই ঘরেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করে, আত্মহত্যা করে, ওই রুমেই, ওই বাড়িটিতে। মানে মেয়ের এই খারাপ পরিস্থিতি দেখে তার মা ওখানে আত্মহত্যা করেছিল।
এবং ওর মা আত্মহত্যা করবার পর ওই মেয়েটিকে নিয়ে তার বাবা ওখান থেকে চলে যায়, এবং পরবর্তীতে যেটা যতটুকু জানা গিয়েছে ওই বাচ্চা মেয়েটাও কিন্তু মারা গিয়েছিল। ওর বাবা ওকে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, কিন্তু মেয়েটাকেও বাঁচাতে পারেনি, মেয়েটাও মারা গিয়েছিল। শুধু ওর যে ভদ্রলোক যিনি ছিলেন পিতা, উনি সম্ভবত এখনও কি আছে না আছে কেউ জানে না, তবে যতটুকু শেষ পর্যন্ত জানা যায় যে উনি মনে হয় অন্য কোথাও আছেন, জীবিত আছেন। কিন্তু স্ত্রী ওই মেয়ের সঙ্গে ঘটনা ঘটায় সম্মান মান এগুলোর ভয় তিনি নিজেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন ওই ঘরেই, এবং বাচ্চা মেয়েটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরেও তিনি মারা গিয়েছেন, মেয়েটাও বাচ্চাটাও মারা গেছে। এইবারে ওই যে ঘরে মায়ের যে দেহ ত্যাগ হয়েছিল, তারপরে কি কাণ্ড, কি অন্তিম সংস্কার আদি বিধিবিধান হয়েছে সে তো আমার জানা নেই। তো নিশ্চয়ই কিছু একটা ওখানে পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে মেয়েটাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে, মেয়েটা অন্য জায়গায় তার মৃত্যু হলেও নিশ্চয়ই তার আত্মা বা কোনো কিছু ওই বাড়িতেই পুনরায় ফিরে এসেছে, ওই বাচ্চা মেয়েটার আত্মা, এবং সেই আত্মাটা ওখানে আছে। এবং তার জন্যই পরবর্তীতে ও হয়তো মানে আত্মাদেরও তো দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু তাদেরও তো একটা অনুভূতি থাকে, কাজ করে। হয়তো বাচ্চা বলেই হয়তো এখন তো অনেক কিছু বেরিয়েছে, 1.5 ফুটিয়া এই ওই তমুক তমুক, আমি ওইসবে অত কিছুতে যাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই সে তার একটা খেলার বন্ধু পেয়ে বা কিছু পেয়ে নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট করার একটা প্রচেষ্টা করেছে, এছাড়া কিছু না। তাছাড়া ওদের কোনো শারীরিক ক্ষতিও এক্ষেত্রে হয়নি, সবসময় ভূত প্রেত মানে যে মানুষকে হার্ম করবে, ক্ষতি হবে, এটা তো না, তো কোনো ক্ষতি হয়নি, কিছুই না। কিন্তু পরিস্থিতিটা অন্যদিকে যাচ্ছিল। যদি এরকম দীর্ঘদিন থাকতো, ছোট বাচ্চাটা যেটা ছিল, যারা ওই পরিবারে এখন রয়েছেন, বাচ্চাটার অবশ্যই ক্ষতি হতো। কারণ যে আত্মার সঙ্গে স্বাভাবিক মানুষের যে একটা যে ডিল, এই যে বারবার মেলামেশা, কথাবার্তা, যে আচার আচরণও, তা তো স্বাভাবিক নয়। তো মোটামুটি এই পর্যন্ত আপাতত বলতে পারি। তো তারপরে এখন ঠিক আছে, ওই যারা ছিল ফ্যামিলি, ও প্রতিকার দেওয়াতেই ঠিক হয়ে গেছে, কিচ্ছু করতে হয়নি কোনো। আচ্ছা, মানে আপনাকে একবারই ওরা কন্ট্যাক্ট করেছিল? একবার কন্ট্যাক্ট করায় পুরো বিস্তৃত বিবরণ জানায়, তারপর ওটা স্বাভাবিক ব্যাপার, কিচ্ছু অসুবিধা নেই। এবং এমন কিছু মারাত্মক শক্তিশালী যে ক্ষতি হতো তাও না, কিন্তু হ্যাঁ শারীরিক হানি যখন শুরু হয়েছে নিশ্চয়ই স্বাভাবিক তো থাকতো না। তো প্রতিকার করায় ঠিক আছে, এটুকু বলতে পারে। আর এমন কিছু মারাত্মক কর্মকাণ্ড করতে হয়নি যে একেবারে বলবো বিরাট কিছু একটা ওখানে অলৌকিক ঘটনা কাণ্ড করতে হয়েছে, না, সবসময় তো এগুলো দরকার পড়ে না। মোটামুটি স্বাভাবিকের ওপর দিয়েই ঠিক হয়ে গেছে, ঠিক করে দেওয়া হয়েছে, ভালো আছে, এটুকুই। তবে হ্যাঁ, ওই ঘরটাতে আমার মনে হয় যেহেতু ওটা কোয়ার্টার ছিল বলে আমি আর সেখানে গিয়ে কাজকর্মের ইন্টারেস্ট দেখাইনি, প্রয়োজন পড়েনি। কারণ ওরা তো 2 দিন বাদে ওখান থেকে চলেই যাবে, বা থাকলেও কোনো এখনও আছে, ওই কোয়ার্টারেই ওরা রয়েছে, যে স্বামী স্ত্রী বাচ্চাটা ওখানেই আছে, প্রতিকার দেওয়ার সুস্থ স্বাভাবিক ঠিকঠাক। কিন্তু ওখান থেকে তো 2 দিন বাদে ওরা চলেই যাবে, অন্য ফলে নিজেদের বাস্তু বাড়ি তো নয়, যার জন্য আমিও আর আগ্রহ দেখাইনি যে ওই বাস্তুর সংস্কার আদি বা ক্রিয়াকর্ম করবার জন্য কোয়ার্টার। এবার পরবর্তীতে যদি কারোর প্রয়োজনীয়তা হয় সে করবে, কারণ এই ঘটনা তো পরের যে আসবে তাকে তারা জানিয়েই দেবেন যেরকম এরকম ঘটনা ঘটেছে। এবার বাকিটা ওপরে মায়ের হাতে রয়েছে। বেশ ইন্টারেস্টিং ছিল ঘটনাটা। আজ বহুদিন পর এরকম একটা ঘটনা শুনলাম যেখানে কোনো একটা বাচ্চার আত্মা সে একজন খেলার সঙ্গী খুঁজেছে, যেখানে সেই হ্যাঁ, ও নিশ্চয়ই নিজের সমতুল্য দেখে কিছু ইন্টারঅ্যাক্ট করার, ভাব বিনিময় করার মতনই কিছু একটা, যার কোনো উদ্দেশ্য ছিল না যে সেই পরিবারের ক্ষতি। না, কোনো ক্ষতি হয় না। আপনি এই ঘটনাটা বলার সময় দুটো কথা বলেছেন, আমি সেই দুটো কথার পার্সপেক্টিভ থেকে দুটো জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে এই ভূত প্রেত বা তন্ত্রের সাথে আমাকে একটা কথা বলবেন যে বাদুড় বা চামচিকের কি সম্পর্ক আছে? কারণ আমি এটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, ইনফ্যাক্ট আমার সাথেও গত 2 বছর আগে একটা ঘটনা ঘটে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করেই দেখছি যে জানলা থেকে চামচিকি ঘরে ঢুকে গেছে। ঠিক আছে, ঘরে ঢুকে গেছে। তো দেন আমি খুব মানে ভয় পেয়ে যাই, কারণ চোখের সামনে ওরকমভাবে চামচিকে, আর এটা আপনি হয়তো জানবেন যে চামচিকে এরকম গোল গোল হয়ে ঘোরে, পাখা চললে মনে হবে পাখা কেটে যাবে। হ্যাঁ। তো ওই যে ঢুকে গেল, আমি না সাথে সাথে মানে ওকে তাড়ানোর জন্য ফ্যানটান অফ করে দিয়ে আমি বিছানায় দেখলাম যে আমি যেখানটায় শুয়েছিলাম সেই জায়গাটায় গিয়ে বসলো, তারপরও বেরিয়ে যায়। দেন আমি হলুদ গঙ্গা জল পুরো ঘরে ছেটাই, কারণ আমি ইন্টারনেটে দেখেছিলাম যে ঘরে চামচিকে ঢুকলে বা বাদুড় ঢুকে গেলে কী করতে হয়। তো আমি সেই অনুযায়ী করলাম। তারপর থেকে আচ্ছা, আমি এখানে আপনাকে একটু আটকাচ্ছি। এরকম অনেকেই বলে ঘরে এই ঢুকেছে ওই ঢুকেছে, এই করতে হয় ওই করতে। আচ্ছা, আমাকে একটা উত্তর দিন, যারা একদম গরিব নিম্নবিত্ত মানুষ, হয়তো একটা ভাঙাচোরা রাস্তার ধারের ঘরে পড়ে আছে, তারা কি করবে? তার ঘরে বাদুড় ঢুকলে, বেড়াল ঢুকলে, কুকুর ঢুকলে কি করবে? তারা তো আমাদের থেকে ভালো আছে, সুখে শান্তিতে আছে, কোনো চিন্তাও নেই, আজ পাচ্ছি খাচ্ছি, কাল পাবো না, হাত পেটে খেয়ে ঘুমাবো, কোনো চিন্তাও নেই।
তাই না? আমার মনে হয় ভয় থেকেই মানুষ এগুলো ভয় থেকেই সব কিছু, সবই তো ঈশ্বর প্রদত্ত। আমি যদি কারোর ক্ষতি না করি আমার মনে ভয় আসবে কেন? আর বাদুড় হোক চামচিকে কেন, আগে তো যখন একটু কলকাতার অন্যান্য দিকটা একটু মফস্বল একটু গ্রামাঞ্চল ছিল, আমরা প্রতিদিন রাতে পেঁচা দেখতে পেতাম। এখনও তো মাঝে মধ্যে দেখি, সংখ্যা কমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে বাদুড় চামচিকে আসছে মানেই যে খারাপ বা কিছু, এটা আমি বলবো না। ওই ব্যাপারগুলো এসেছে, দেখবেন ওই টিভি সিরিয়ালে যখন ভূতের সিরিয়ালগুলো তৈরি হয় দেখায় বাদুড় দিয়ে শুরু করে, এই ব্যাপারগুলো কালো বেড়াল দিয়ে শুরু করছে। কিন্তু কালো বেড়াল দিয়ে শুরু করছে, বাদুড় দিয়ে শুরু করছে, এগুলো স্বাভাবিক মানুষের কাছে যতটা ভয়ের ব্যাপার রূপে উপস্থাপন করা হয়, যতটা নেগেটিভ বলে উপস্থাপন করা হয়, আরে বাবা বিরাচারী কৌল সাধকদের কাছে তো সেইগুলোই আরও ইতিবাচক। সে কি মানুষ নয়? এবার আপনি বলবেন বিরাচারী কৌল সাধক মানে অভিষিক্ত সাধক যেখানেই থাকবে সেটাই শ্মশান তুল্য, শাস্ত্র এটাই বলছে। অভিষিক্ত ব্যক্তি যেখানেই থাকবে সে তার ঘরে থাকতেও পারে, কিন্তু সেই ঘরটাও শ্মশান তার কাছে। সেই জন্যই সে ওই ঘরেই প্রেত আত্মা উগ্র মহাবিদ্যার পুজো পাঠ সব কিছু করতে পারে। সেখানেই সে তার আপনার খুলি থেকে শুরু করে হাট থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে, সব ব্যবহার করবে। যা শ্মশানে থাকে তাই, কাপড় না পরে দিগম্বর অবস্থায়ও সে সাধনা করবে, পুজো করবে, এরকম বহু সাধনা আছে, তাতে তার কিচ্ছু যায় আসে না। কারণ ওই গৃহই তার কাছে শ্মশান তুল্য। আরে তার আর পুজো করা হচ্ছে তো চিতার উপর অবস্থান করছে, কালীর পুজো করা হচ্ছে তো শ্মশানবাসিনী বলাই হচ্ছে, অথচ তাকেই বাড়িতে রেখে পুজো করছে, তাই না? তো ব্যাপারগুলো হচ্ছে, আপনি ভয় থেকে ভূত একটা কথা আছে না, এইটাই। কোনো কিছুর মধ্যে আমার মনে হয় না যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি বেড়াল পথ কেটে চলে গেল বলে। আমি তো আমার বহু ক্লায়েন্টকে এসে বলে রাস্তা দিয়ে যাচ্ছি বেড়াল অমুক করলো তোমাকে, আপনি যান গিয়ে দেখুন কি হয়, কিছুই হয়নি। এগুলো কিছু কিছু সংস্কার আছে যেগুলো মানা দরকার, যেমন খনার বচনে বলা হচ্ছে বেড়াল পোষাটা অশুভ গৃহস্থদের জন্য। আবার আপনি দেখবেন মুসলিমদের মধ্যে বেড়াল পোষাটাকে বেশি শুভ বলে আখ্যায়িত করা হয়, আমাদের ক্ষেত্রে কুকুর পোষাটাকে বেশি শুভ বলা হয়, ওদের ক্ষেত্রে কুকুরটাকে অশুভ বলা যায়। এগুলো ধর্মভেদে স্থানকাল পাত্রভেদে কিছু কিছু ধর্মগত নিয়ম নিষ্ঠা থাকে, শৃঙ্খলা থাকবে। একেবারে শৃঙ্খলহীন জীবন হয়ে গেলে তো সে মানুষের কিছুই হবে না। ধর্মে থাকলে একটা নির্দিষ্ট দিকে থাকলে সেটার শৃঙ্খলা আমাকে মেনে চলতেই হবে, আমার হাতে কিচ্ছু নেই। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলোর কোনো বিজ্ঞানগত এবং ধর্মগত কোনো ভিত্তিই নেই, সেইগুলোকে যদি আমি ধরে বসে থাকি, বিশেষ করে এই 2025 সালে এসে, তাহলে তো আমি আগে যেতেই পারবো না। আর ভয়টাকে জয় করতে হবে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য অ্যাকচুয়ালি বসেছি সেটা হচ্ছে, বহু পডকাস্টে দেখেছি বা বহু ভিডিও এরকম দেখেছি যেখানে জিন চালান, প্রেত চালান এই কথাগুলো উঠে আসে। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার এই তন্ত্র সাধনার জীবনে আপনি কি কখনো এই প্রেত চালান বা জিন চালানের ঘটনার সম্মুখীন হয়েছে? প্রতিদিনই সম্মুখীন হতে হয় বর্তমান সময়তে, এবং বর্তমান বলে না, আমি এও বলে যাচ্ছি, আজ থেকে 10 বছর বাদে গিয়ে দেখবেন আরও বেশি মানুষ এইসব সমস্যায় জর্জরিত হবে। যত মানুষ আস্তে আস্তে নিজে খাটবে, পরিশ্রম করবে, যত উন্নতির দিকে এগোবে, তাকে পেছন থেকে ফেলার জন্য তার শত্রুর অভাব হবে না। যে পেশাতেই থাকুক, আপনাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও যে মানুষ বেশি পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে তাকে নিয়ে মানে সমালোচনা করা, তাকে নিয়ে উপহাস করা, তাকে নিয়ে ভিডিও তৈরি করা, তাকে নিয়ে রোস্টিং করা, তাকে নিয়ে মন্তব্য করে তার ব্যক্তিগত জীবন, পুরনো জীবন কি করেছে সেগুলো খুঁড়ে বের করা, এগুলোর কোনো সীমা নেই। এখন সেগুলো অনেকেই সব উপহাস করে আর সমালোচনা করেই তাদের চ্যানেল চালাচ্ছে, হচ্ছে তো। হ্যাঁ, যতদিন সমাজে মানুষ থাকবে, আলাদা আলাদা মানুষের স্বভাব চরিত্র, আপনার যত উন্নতি ঘটবে পেছন থেকে সেই উন্নতি প্রতিরোধ করার মতন লোকের অভাব হবে না, শত্রু বৃদ্ধি পাবে। জিন চালান বা প্রেত চালানের ঘটনা এটা অস্বাভাবিক কিছু না, এগুলো বুজরুকিও না, হয় না তাও আমি বলবো না। যাদের সাথে ঘটেছে তারা ভালো করেই জানে যে কোনো ক্ষেত্রে এগুলো হতে পারে। দেখুন, চালান মানে হচ্ছে সেই শক্তিটাকে প্রেরণ করা। এইবার অনেকে এখানে প্রশ্ন করে যে মানুষের এত ক্ষমতা যে মানুষ ভূত প্রেত পুষে রেখে দিচ্ছে, এটা পোষা নয়, এটা বাধ্য করা। যে ওই আত্মা, মুসলিম হলে তো জিন, আর এদিকে অন্যান্য ক্ষেত্রে আমরা সেটা আত্মা বা প্রেত, পিশাচ যদিও সবই আলাদা, আপনিও জানেন ভালো করে, পিশাচ আলাদা, প্রেত আলাদা, ভূত আলাদা, আত্মা আলাদা, সবই আলাদা আলাদা, সেগুলোর সংজ্ঞা রয়েছে, জিন আলাদা। এইবার চালান মানে তাকে প্রেরণ করা, আমি তাকে ধরে রাখছি কি প্রলোভন দেখিয়ে যে আমার এই কাজগুলো করে দিলে আমি তোমার আত্মার মুক্তি দেব।
আচ্ছা, তাই না? আমি এই আত্মাটাকে নিজের কাছে রাখছি যে তুমি আমার হয়ে এই এই কাজগুলো করো, তাহলে আমি তোমাকে, এটা গিভ অ্যান্ড টেক পলিসি। এমনি আমি টাকা দিচ্ছি, সুপারি কিলার হায়ার করছি লোককে খুন করার জন্য, এটাও তো এক প্রকার সেটাই। আমি তোমাকে মুক্তি দেব, বন্দি অবস্থায় তুমি যে আমার কাছে রয়েছো, তোমাকে আমি মুক্তি দেব যদি তুমি আমার এই কাজটা করো। এবার এই কাজটা কি? আমার কাছে হয়তো কোনো ক্লায়েন্ট এলেন, এত টাকা আমি দিচ্ছি, আপনি তান্ত্রিক, আপনি আমার এই কাজটা করে দিন, বা আপনি পীর ফকির যাই হন, আপনি আমার এই কাজটা করে দিন। কাজটা কি করতে হবে? না, আমার শত্রু অথবা কোনো কারণবশত আমার সঙ্গে কোনো ঈর্ষান্বিত কোনো ব্যাপার তৈরি হয়েছে, এই ব্যক্তির এই রইল সেই ব্যক্তির তথ্য, এই ব্যক্তিটাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। এবার রাস্তা থেকে সরানোর বহু প্রকরণ হয় তাকে কিছু করে বিছানায় শুইয়ে দিতে হবে। আমার কাছে বেশিরভাগ মানুষ এসে এই কথাই বলে, আমার শত্রুকে বিছানায় শুইয়ে দিতে হবে। এইসব কী করে মাথায় আসে জানি না। তাহলে মহাভারতের যুদ্ধে সবাইকে এক জায়গায় করে শ্রীকৃষ্ণ আঙুল ঘুরিয়ে সবাইকে শুইয়ে দিত, সেও তো দরকার কি ছিল এত বছর যুদ্ধ করার? এদের কি মাথায় বুদ্ধি জানি না। তো যাই হোক, মা অসুর বধ করতে বারবার বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূতা হয়েছে, তার দরকার কি ছিল? সে তো ফু দিলেই তো সব অসুর পড়ে যেত, তার প্রয়োজন কি ছিল বারবার কষ্ট করার? এদের মাথায় এগুলোই চলে, আমার শত্রুকে একেবারে বিছানায় শুইয়ে দিতে হবে, হয় প্যারালাইজড হয়ে যাক, নাহলে অন্য কিছু হোক, পক্ষাঘাত হোক, মুখ থেকে রক্তপাত হোক, একেবারে শয্যাশায়ী করে দিলে পরে আমি বেঁচে যাব। অথবা এটা বিভিন্ন কারণে হয়, যেমন কারোর সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসার, আমাকে মাঝপথে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করে সম্পর্ক তৈরি করেছে, এখন তার জীবনে সর্বনাশ ডেকে আনতে হবে, তাহলে তাকে মেরে ফেলুন। আমার আর্থিক ক্ষতি করেছে, মেরে ফেলুন। প্রমোটার বাড়ি দিচ্ছে না, প্রমোটারকে মেরে ফেলুন, বাড়িটা আমার হয়ে যাবে। তো শেষ নেই মানুষের চাওয়া পাওয়ার। এই ক্ষেত্রে এসব যাই হোক, যে কোনো কাজ নিয়ে যখন এই তান্ত্রিকের কাছে যাচ্ছে, এইবার তান্ত্রিক ছবিগুলোকে নাম, গোত্র, ব্যবহার্য বস্ত্র, মাথার চুল হোক, কাপড় হোক, হেঁটেই চলে গেছে সেই জায়গাটার মাটিটা তুলে নিয়ে এসে হোক, পায়ের ধুলো, বা এই চেয়ারে বসে রয়েছে উঠে গেলে চেয়ারটাকে মুছে নিয়ে হোক, স্পর্শ দিয়ে হোক, খেয়ে ফেলে দেওয়া এঁঠোটাকে হোক, আর পুরুষের শরীরের যে বীর্য পদার্থ ওটা সংগ্রহ করতে দেয়, এত সহজ না, শুধু ঘরের লোকই পারবে একমাত্র। অথবা স্ত্রীদের মাসের অসুবিধার যে কাপড়, সেটার টুকরো দিয়ে হোক, অনেক কিছু দিয়েই করা যায়। এইবার এইগুলোর মধ্যে কিছু একটা পেলাম, বা কিছু নেই, ছবি আছে, এখন তো ছবি জোগাড় করাটা কোনো ব্যাপারই না, কারণ নাম্বার থাকলেই হোয়াটসঅ্যাপ যে ছবি প্রোফাইলে থাকে ওটাও নিয়ে কাজ হয়ে যাচ্ছে, ছবি দিয়ে হোক, এভাবে সম্ভব? সব সম্ভব। ছবি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার তার উপরে প্রয়োগ হবে। এই প্রয়োগের মধ্যে অনেক ভেদ আছে, তারই একটা প্রকরণ হলো যে আপনি বললেন প্রেত পিশাচ জিন চালান করা। এটাকে চালান মানে, এবার আমার কাছে শক্তিটা আছে, সেই শক্তিটাকে এই ব্যক্তি আমাকে যার ক্ষতি করতে হবে তার পরিচয়টা আমি প্রদান করলাম, দিয়ে তাকে আমি একটা টার্গেট দিলাম, যেভাবে ওই লাইফ ইন্স্যুরেন্সের লোকদের টার্গেট দেওয়া হয়, মাসে এত টাকার ইন্স্যুরেন্স পূর্ণ করতে হবে। আমি ওই প্রেতটাকে বা ওই শক্তিটাকে টার্গেট দিলাম যে তুমি যদি আমার এই লোকটার ক্ষতি করতে পারো, সেই ক্ষতি অনেক রকম হয়, যদি মৃত্যুর উদ্দেশ্যে পাঠানো হয় তাহলে মেরে ফেলতে হবে, সেই রকমই ইনস্ট্রাকশন দেওয়া হবে। অথবা যাই হোক, যে উদ্দেশ্য, এটাকে তুমি শেষ করো, তাহলে তোমায় কিন্তু আমি মুক্তি প্রদান করব, আমি তোমাকে আর দ্বিতীয়বার নিজের কাছে ধরে রাখবো না, এবং এমনভাবেই মুক্তি দেব দুনিয়ার কোনো তান্ত্রিক, ওঝা, পীর ফকির, কোনো মৌলবী, কোনো পীর কেউ তোমাকে আর ধরতে পারবে না। আসলে তা তো নয়, ও জানে না, কুকুরের মতন আমি ওইটা ফেলে দিলাম ছুঁড়ে, কুকুরটা ছুটে যাবে, কুকুরটা হয়তো জানে আমি মজার চলকে, ওটা নিয়ে মুখে আমার কাছেই ফিরে আসবে। ক্ষতিটা করার পর ওর গন্তব্যটা কিন্তু মুক্তি না, ও পুনরায় আমার কাছে ফিরে আসবে, তা আমি আবার ওকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো। যতক্ষণ আমি চাইবো না, ওই প্রেত বা পিশাচ বা জিন তার মুক্তি হবে না। ওরা ক্ষুব্ধ হলেই যায় না? ক্ষুব্ধ হলেও বা কিছু তো করার নেই। আপনি আপনার বসের ওপর ক্ষুব্ধ হলে কি চাকরি ছেড়ে বেরিয়ে যাবেন? যদি অন্য জায়গায় যাওয়ার আপনার রাস্তা না থাকে, মাইনে না বাড়ালেও আপনাকে সারা জীবন ওখানেই খাটতে হবে, এরকম তো হয়। ব্যাপারটা ঠিক সেই রকমই। তো এবার এই যে প্রেত পিশাচের চালান, এই পর্যন্ত আপনি জিজ্ঞেস করেছেন। এইবারে একটা কথা বলি, এইবারে এদের যে চালান করা হচ্ছে, প্রসেস পদ্ধতি অনেক কিছু রয়েছে, যেমন কী লাগে তো বলে দিলাম। শ্মশানের কাজ করতে হয়, আর বান মারার ব্যাপারটা আলাদা। এই প্রেত পিশাচ চালান দিয়েই সঙ্গে বান মারার কিছু সব সিমিলারিটি আছে, আচ্ছা, কিছু তফাতও আছে। বান মারা মানে একেবারে মেরেই ফেলা, বান মারাটা কিন্তু মারার উদ্দেশ্যেই ব্যবহৃত। অনেক বান আছে, সূচবান, অগ্নিবান, জ্বালাবান, পোড়াবান, টোলাবান, অনেক 15-20 প্রকার বান আছে। প্রতিটা বান মারার ফল আলাদা, পদ্ধতি প্রায় একই, ফল আলাদা। যেমন পোড়াবান যখন মারা হয়, রাতারাতি ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে গায়ে দাঁত হাজা হলে যেরকম লাল লাল হয়ে যায়, চাকা চাকা, ও দেখবে সারা শরীরে ওরকম হয়ে গেছে, ভর্তি হয়ে যাবে সারা শরীরে।
তো কোনো আয়ুর্বেদিক ডাক্তার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দিয়েও সুস্থ করতে পারবে না। এটা হচ্ছে আপনার জ্বালাবান। জ্বালাবান হলে আবার দেখবেন সারা শরীর জ্বলছে, মনে যেন জ্বলন্ত বা কোনো কাঁচ ভেঙে ছড়িয়ে দিয়ে তার উপরে মানুষকে শুইয়ে দেওয়া হয়েছে, বা গায়ে লঙ্কার গুঁড়ো দিলে যেরকম জ্বালা করে, যেরকম জ্বলবে সারা গা। এরপরে পোড়াবান, গায়ে পুড়ে গেলে যেরকম দগ্ধ শরীর যেরকম যন্ত্রণায় মানুষ ছটফট করে ওরকম হবে। কিন্তু এগুলো তো উপর দিয়ে দেখে আপনি খুব একটা বুঝতে পারবেন না যে সূঁচবান আছে। এই যে ভুডু প্রয়োগের ক্ষেত্রে এগুলো বেশি হয়, পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে, এবার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তো দ্রব্য লাগবে। আমি তো একটা পুতুল তৈরি করে ওর মধ্যে যাকে চাইবো তাকে তো ওটার মাধ্যমে সেই শক্তিটা প্রেরণ করতে পারবো না। হয় ওই পুতুলটা এবার স্ত্রীর ওপর ক্ষতি করার জন্য আমার স্ত্রী পুতুল দরকার, আর পুরুষের ওপর ক্ষতি করতে গেলে তার পুরুষ আকৃতি থাকবে, শারীরিক অবয়বটা ওটা দরকার। এই পুতুলটাকে কি আপনাদেরই বানাতে হয়? এইগুলো এখন তৈরি করতে হয় বলতে এগুলো রেডিমেড পাওয়া যায়, তন্ত্রের বহু গুপ্ত জিনিস যারা দেয়, কিন্তু ভেতরে কিছু গুপ্ত দ্রব্য পুড়তে হয়। যেমন কবচ তো পাওয়া যায়, কিন্তু কবচের ভেতরে তো আসল মেটেরিয়ালসটা দিতে হবে, এটাও ঠিক সেই রকম। এবার তার মধ্যে প্রতিষ্ঠা করার মন্ত্র আছে, সেগুলো আগে পুরস্চরণ করে রাখতে হবে। এবার একে আপনি ওই যাকে চাইছেন তাকে পরিবর্তনটা পুতুল থেকে সেই মানুষে রূপান্তর করবেন কি করে? হয় তার ছবিটা ওর মধ্যে আপনাকে আবদ্ধ করে দিতে হবে, নইলে ব্যবহার্য দ্রব্যটা ওর মধ্যে দিতে হবে। দিয়ে এবার প্রাণ প্রতিষ্ঠার পর একটা একটা করে মন্ত্রপুত ছুঁচ বা পেরেক ওর মধ্যে যখন পোতা হবে, তখন পরের দিন তার শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গে সূঁচ ফোটালে যেরকম ব্যথা বেদনা অনুভূত হয় ওগুলো হবে। তো এগুলো বহু ভেদ আছে, কিন্তু বান মারাটা মূলত করা হয় মারণ প্রক্রিয়া, মানে মৃত্যুর জন্যই মূলত করা হয়। তবে বান মারা মানেই প্রেত পিশাচ চালান নয়, আর প্রেত পিশাচ চালান মানেই বান মারা না। উদ্দেশ্য তো একই, যেটাই করুক মানুষের ক্ষতি করা, সে বান মারুক, প্রেত চালান করুক, সে যাই প্রয়োগ করুক না কেন, উদ্দেশ্য একই, কিন্তু পদ্ধতিটা আলাদা। এবার কে কোন পদ্ধতিতে সিদ্ধ সেটা তার গুরু তাকে কি মন্ত্র দিয়েছে তার উপর নির্ভর করে। যেমন অনেকে হিন্দু হয়ে মুসলিমদের কাছে কাজ করতে ছোটে, আমি এই বয়ানে আসতে চাই। এই যে একটু আগে গল্পের মধ্যেও বললাম, এইগুলো এই জাতীয় লোক যখনই আসে আমি প্রথমেই খুব ধমক চমক দিই, কারণ মানুষ জানে না এটা আমাদের ধর্মেই বলা হচ্ছে এই হিন্দু মানুষ যখনই কোনো মুসলিমের কাছে কাজ করতে যাবে ও অর্ধেক ওখানেই ট্রান্সফরমেশন হয়ে যাবে। জানেই না, অবশ্যই হবে। ও তো মুসলিম আয়াত দিয়ে করবে, ও তো মুসলিম যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেসব ওদের দোহা আয়াত মন্ত্র রয়েছে, তো তার অ্যাপ্লাই করবে, ওর মাধ্যমে করবে। তার মধ্যে কিছু যদি ওদের মন্ত্রপুতি খাদ্যদ্রব্য দেয় বা মাখতে দেয়, ও তো এমনিই অর্ধেকের বেশি সে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এগুলো বোঝেই না এরা। অল্প টাকায় কাজ হয় মসজিদে, কবরস্থানে অল্প টাকায় কাজ হয়, তার জন্য হয়তো ওদিকে ছুটে যায়। অল্প টাকায় কাজ হয় না, শুধু খুব দ্রুতও কাজ হয়। মুসলিম বিদ্যা সুলেমানি তন্ত্র প্রয়োগ হলে তফাৎ হচ্ছে সনাতন ধর্মের প্রয়োগের সাথে খুব দ্রুত কাজ হয় এবং অল্প খরচে হয়তো হয়ে যায়। হবে না কেন? ওরা তো জিন পিশাচ এসব দিয়ে বেশিরভাগ কাজগুলো হয়, আর আমাদের তো কাজগুলো করতে হয় মূলত মহাবিদ্যা প্রয়োগ করে। এইবার আমাদের মধ্যেও প্রেত পিশাচের ব্যাপার রয়েছে, কিন্তু মহাবিদ্যা প্রয়োগ করে যদি কাজ করা হয় তাতে কাজ হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য করতে হবে। মহাবিদ্যা প্রয়োগ মানেই তন্ত্র মানেই কিন্তু একটা সাধনা। অত সহজ না যে আমি সকালে উঠলাম বিকেলেই সব কিছু জেনে গেলাম, তাই না? কবচ তাবিজের ক্ষেত্রেও তাই। অনেকে ওই একটা কবচ পড়ে বলবে আমি 15 দিন হয়ে গেল কাজ পেলাম না, এরকম করলে চলবে না, ধৈর্য ধরতে হবে। কবচ মানেও তো একটা তন্ত্র প্রয়োগে হয়েছে, ওটা তো একটা সাধনা, একটা ধৈর্যের ব্যাপার। তোমার মধ্যে ধৈর্যই নেই, তোমার মধ্যে সাধনার সেই ব্যাপারটাই নেই, তুমি সম্মানই করছো না। তো তুমি যে কাজ করে দিয়েছে তাকে তো ছাড়ো, যে প্রতিকার কবচটা পড়েছো, কবচেও তো কোনো না কোনো দেবীর যন্ত্র আঁকা, কোনো না কোনো মন্ত্র লেখা, কোনো না কোনো দেবীর ছবি আছে, তা তাকেও তো অবমাননা করা। কোনো শক্তির মানে কি সেই দেবী কি মহাবিদ্যা কি ফ্রড? তান্ত্রিক ফ্রড হতে পারে, জ্যোতিষী ফ্রড হতে পারে, ক্লায়েন্টও তো ফ্রড হয়। এখন আমি এমন অনেক ক্লায়েন্ট পেয়েছি, মৃত মানুষের ছক দেখাবে, মৃত ব্যক্তির তথ্য দেবে যে এক্সিস্টই করে না দুনিয়ায়, তারপর ভুল তথ্য, ভুল বিবরণ, আর এরকম অনেক হয় এখন। যেটা বলছিলাম আপনাকে, যে এই প্রফেশনে, ধরুন আমি একটা নির্দিষ্ট প্রফেশনে কাজ করছি, আরও এই প্রফেশনে অন্য লোক আছে, এবার আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে সে তার লোকজন দিয়ে মন্তব্য করতেই পারে, তা এটা আমার যদিও কিছু যায় আসে, কিন্তু এগুলো তো হচ্ছে, তো ওটাও তো ফ্রড, ওটাও তো ঠকানো। তা শুধু যে তান্ত্রিক জ্যোতিষ ফ্রড হয় তা আমি তো দেখছি এখন ভিউয়ার্সও কিছু ফ্রড হচ্ছে, ফেক প্রোফাইল থেকে তারা একদম মন্তব্য তাদের মতন। তো সব দিকেই খারাপ ভালো আছে,
কমেন্টস দেখে আর রিভিউ চেক করে এখন আর সেই দিন নেই যে আপনি মানুষকে যাচাই বাছাই করবেন। করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার সঞ্চার করতে হবে। আপনি নিজে পার্সোনালি করেছেন তাহলেই সেটা আপনি অভিজ্ঞতা রাখুন, নইলে লোকের কথা শুনে নইব চ। আমি একটা কথা জানতে চাইছি, যেহেতু আপনি প্রেত পিশাচ চালান বা জিন চালান নিয়ে কথা বললেন এতক্ষণ, প্রক্রিয়াটা কি জানা যেতে পারে? মানে কিভাবে করা হয়? আমি মন্ত্র জানতে চাইছি। প্রক্রিয়াটাও দেখুন, গুরুমুখী বিদ্যা, এটা যাকে যার গুরু যেভাবে শেখাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের সনাতন পদ্ধতির মধ্যেও সাঁওতালদের কিছু প্রয়োগ আছে, আদিবাসী বিদ্যা বলা হয়, যে আপনিও জানেন, শুনেছেন। আদিবাসী সাঁওতালরা বিশেষ করে এখনও পুরুলিয়া, মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় আমরা বহু আদিবাসী তান্ত্রিক দেখি। আমার সঙ্গে বহু এরকম আদিবাসী তান্ত্রিকের পরিচয় আছে। আদিবাসী তান্ত্রিক, তাদের পুজো পাঠ থেকে প্রয়োগ থেকে শুরু করে সব কিছুর পদ্ধতি আমাদের সাথে মিলবে না। আপনি যেভাবে কালীঘাটে পুজো হয়, একটা স্বাভাবিক উদাহরণ দেখুন, সেভাবেই কি তারাপীঠে পুজো হয়? না। সেভাবেই কি পুরীতে জগন্নাথের পুজো হয়? পদ্ধতি আলাদা, স্থানকাল পাত্র ভেদে। গুরুদেব, যার গুরু যাকে যেভাবে করে পদ্ধতি দিয়েছে তাকে সেভাবে করতে হবে। এইবার এখানে প্রশ্ন উঠবে, একজনের তো 1000টা গুরু হতেই পারে। ঠাকুর রামকৃষ্ণদেবেরও তো একাধিক গুরু ছিলেন, তো কি হয়েছে? যেখানেই আপনি পাবেন মধু আহরণ করবার জন্য মনে হবে, আপনি সেখান থেকে আহরণ করুন। শাস্ত্রে তো বলাই হচ্ছে একাধিক গুরু থাকে কোনো পাবেন নয়। মধুকর মৌমাছি যেভাবে এক ফুল থেকে অন্য ফুলে ভ্রমণ করবে, উত্তম মধুর সন্ধানে ব্যক্তি সেইভাবে এক গুরু থেকে আরেক গুরু ত্যাগ আমি বলিনি, গুরু ত্যাগ না করে নিজের গুরুকে সম্মান শ্রদ্ধা রেখেই অন্য গুরুর থেকেও আপনি জ্ঞান আহরণের জন্য করতে হবে। যে জ্ঞান দেয় সেও তো গুরু, সেই তো গুরু, স্বামীও তো গুরু, স্ত্রী, পিতাও তো গুরু। গুরু 1000 থাকতেই পারে, 1000 গুরুর থেকে 1000 পদ্ধতি গ্রহণ করতেই পারি, কিন্তু আমার গুরু যদি অনুমতি দেয় আমি সেই 1000টা পদ্ধতি যখন যেটা ইচ্ছা অ্যাপ্লাইও করতে পারি। এখানে বান মারার ক্ষেত্রে যেমন প্রয়োগটা হচ্ছে, এখানে বান মারা মানে তীরধনুক দিয়ে তো নয়, কিন্তু তীরধনুকের একটা ব্যবহার আছে। মরার যে খুলি বা মাথা, আমি পরিষ্কার বাংলায় যদি বলি, মরার মাথা বা খুলি, এখানে যেমন বলা হচ্ছে, প্রথমে বললাম না যে খুব উন্মুক্ত স্থান শ্মশানে করতে হবে। শুধু শ্মশান কেন, কবরস্থানেও বান মারার প্রক্রিয়া সনাতন পদ্ধতি চলবে। কবরস্থান, শ্মশান, তারপর নদীর ধারে, নদীর তীরে, সমুদ্রের ধারে, কোনো বন জঙ্গল ঝোপঝাড়, অথবা আপনার পাড়ায় আপনার এলাকায় যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে, বা ধরুন কোনো ফাঁকা মাঠ বা কোনো জায়গা রয়েছে, সেখান থেকেও এই প্রয়োগগুলো করা যাবে। কেন বলা হয়? এটা একটা সতর্কতামূলক বিষয়ের জন্য বলা হয়, যে আপনি যে শক্তিটা পাঠাচ্ছেন, ওই যে প্রেত পিশাচ চালানটা করছে, বা এই যে বানটা যে আপনি মারবেন, বান মারা মানেও হচ্ছে প্রেতই চালান করা। আচ্ছা, আমার একটা টার্গেট, ওই টার্গেটটা ফুলফিল মানে ওটা বান মারা একটা নামান্তর। এইবার যে শক্তিটা পাঠানো হবে, আমার যদি কোনো ভুল কিছু হয়, বা ধরুন আমি যে তথ্যগুলো ওকে দিয়েছি হতে পারে সেই তথ্যগুলো ভুল, তখন সেই শক্তিটা আর কাজ করবে না। ওই শক্তিটা কি করবে? উল্টে আমার দিকেই ফিরে আসবে। হয়তো যাকে আমি এটার করছি প্রয়োগ, সে আগেই এই জিনিস প্রতিরোধের জন্য কোথাও থেকে রক্ষার কিছু ব্যবস্থা করে রেখেছে। তাহলে আমি যদি একটা দেওয়ালে ঢিল ছুড়ি, হয় দেওয়ালটা ভেঙে যাবে, না হলে ওই ঢিলটা দেওয়ালে লেগে আমার দিকে আবার বেরিয়ে আসবে। এটাও সেরকম, ওই দিকে না গিয়ে তখন শক্তিটা আমার দিকে রিভার্স ব্যাক করতে পারে। এইবার আশেপাশে যদি মানুষ থাকে, বাড়ি থেকে করা হয়, পরিবারে আরও লোকজন থাকবে, তারাও তার দ্বারা এফেক্টেড হবে। তার জন্য বলা হয় নির্জন স্থানে করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্র যেমন শ্মশান, কবরস্থান, এগুলো তো তন্ত্র প্রয়োগের জন্য উত্তম, শুধু প্রয়োগ না, তন্ত্র সাধনারও জন্য উত্তম। তো এসব জায়গায় ভালো হয়। আর কিছু কিছু এরকম জায়গার বিবরণ, যেমন বললাম নদীর ধার ইত্যাদি বলা আছে শাস্ত্রে, সেগুলো হয়। কিন্তু বাড়িতে বসেও অনেকে প্রয়োগ করে, এবার তার গুরু যেভাবে দিয়েছে সেইভাবে করে সে করবে। দ্রব্য তো বলেই দিয়েছি, এগুলোর ব্যবহার এটা কিছুই না। একটা সাধারণভাবে বান মারা যেটা সবথেকে প্রচলিত পদ্ধতি, ওই নির্জন স্থানে গিয়ে খুলি মাথার যেটা জাগ্রত, ওই গঙ্গায় ছোঁয়ানো, আগুনে ছোঁয়ানো খুলিতে তো কাজ হয় না। একদম সদ্য মৃত ব্যক্তির থেকে তুলে নিয়ে আসা ওই মাংসগুলোকে ছুরি দিয়ে দিয়ে, এটা পদ্ধতি আছে, মাংসগুলোকে চামড়াগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে ছুলে রোদে ফেলে শুকোতে হয়। তারপরে ওই ঘষে কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে ওই খুলিগুলিকে প্রস্তুত করতে হয়, যেগুলোর মধ্যে আমরা পান করি, মাকে পূজা করি, শুদ্ধা সব নিবেদন করি। ওই খুলিগুলি অনেকে বলে আমি কিনে এনেছি, এই করেছি ওই করেছি, কোনো কাজ হবে না। ও যদি বেশিরভাগ শ্মশানই হয় গঙ্গার তীরে, ওখানেই অর্ধেক ওর কার্যকারিতা নষ্ট হয়ে গেলে যদি গঙ্গার জল পড়ে খুলিতে, কিছু কাজ হবে না। আচ্ছা, মানে আগুন স্পর্শ হয়ে যাবে ফেলে, তাহলে ওর কার্যকারিতা খুব একটা বেশি থাকে না।
আগুন স্পর্শ হলেও চিতায় যদি আগুন স্পর্শ হয় খুলির কার্যকারিতা নষ্ট হতে পারে। এরকম কিছু লক্ষণ, সব কিছুর তো একটা লক্ষণ আছে, উত্তম জিনিসের একটা উত্তম লক্ষণ থাকে। তো যেগুলো বেশিরভাগ যেগুলো পাওয়া হয় ওগুলো হসপিটাল বা এদিক ওদিক মর্গের থেকেই পাওয়া হয়। ওগুলো এই শ্মশানে আগুনে পোড়া টোড়া, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে শ্মশানে লাওয়ারিস যেসব সবগুলো ভেসে আসে, এখনও বাঁকুড়া বীরভূম দিকে বেশি ক্ষেত্রে দেখবেন নদীতে ভেসে আসছে, গঙ্গা না এমনি জলাশয় ভেসে আসছে, বা লাওয়ারিস যেসব সব পড়ে রয়েছে ক্ষেতের মধ্যে বা মাঠে ঘাটে, ওগুলোর থেকে অনেক সময় দেখবেন এই কুকুর শেয়াল মাথাগুলো টেনে ছিঁড়ে খাওয়া দাওয়া করছে, ওইখান থেকে ওটাকে তুলে এনে যদি ওটাকে আপনি তৈরি করে নেন ওই দিয়েও কাজ করা যাবে। আর এগুলো সেল সাপ্লাইয়ের অনেক ব্যাপার থাকে, ডোম থাকে, অনেক অনেক লোকজন চণ্ডালরা থাকে, তারা সব জোগাড় যন্ত্র করে দেয়। কিন্তু ওতে গঙ্গা জল ছোঁয়া গেলে বা আপনার আগুন পড়ে গেলে, এমনিতেই বিরাচারি কাজে গঙ্গা জল তুলসী পাতা নিষিদ্ধ থাকে, চলে না বিরাচারি কাজের ক্ষেত্রে। তারও বহু তত্ত্ব আছে, আমি যাব না, সন্ধে হয়ে যাবে, এটা শেষ করা যাবে না। দেবী নিজেই মহানির্বাণে বলেছেন গঙ্গা জল এখানে চলবে না, তো অনেক এই তত্ত্ব রয়েছে। তো এই জিনিসগুলো, এই খুলিগুলি এবার খুলি পেলাম মানেই শর্ট করে ফেলবো তা নয়, ওটাকে জাগ্রত করা, ওটাকে ঠিক মতন আপনাকে টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। নইলে আমি এমনও দেখেছি যে অভিষিক্ত ব্যক্তি বাড়িতে শুধু ওই মায়ের পুজোর জন্য বা লোককে দেখানোর জন্য খুলি এনে রেখেছে, রাতে খুলি নিজে নিজে হাসছে, এরকম আমি দেখেছি। রাতে খুলি নিজে নিজে হাসছে, ওর ঘরের মধ্যে মেঝের মধ্যে পড়ে রয়েছে, এখানে হাসছে, পরের দিন ঘুমাচ্ছে, দেখছে যেই দিকে ঘরের ওই খুলিটা রাখা ওই দেওয়ালে আগুন ধরে গেছে, রাতে নিজে নিজে ওই দেওয়ালটা পুরো পুড়ে গেছে আগুন ধরে। মানে যতদিন ওর কাছে ওই জিনিসটা ছিল ওকে কিন্তু শান্তিতে থাকতে দেন, ও নিয়ে গিয়ে ভয় নিজের গুরুকে সমর্পণ করে দিয়েছে, হ্যান্ড ওভার করে দিয়েছে। তা এমনও হয়েছে পূর্ণাভিষিক্ত ব্যক্তি আমার কাছে কেস এসেছে, এখনও ওই কেস পেন্ডিং রয়েছে, আমি এখনও টাইম দিতে পারিনি। পূর্ণাভিষিক্ত ব্যক্তি তীর্থনাথ পরম্পরারই, আমি নাম বলবো না, অভিষিক্ত ভূত প্রেত পিশাচ দ্বারা আক্রান্ত হয়ে বসে রয়েছে। ভূত প্রেত পিশাচ দ্বারা এমন নয় কিন্তু তার মানে যে আপনি অভিষিক্ত উত্তম গুরু মাথার ওপর আছে বলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। আপনার ওপরে প্রেত পিশাচ ক্রিয়া হওয়ার জন্য আপনি যে অভিষিক্ত হলেই হবে না, সাধারণ মানুষ হলেই হবে, আপনি প্রতিদিন বিরাট ঠাকুর পুজো করেন, প্রতিদিন দুবেলা হনুমান চালিসা পাঠ করেন, নৃসিংহ দেবতার পুজো করেন, আপনি মায়ের পুজো করেন, চণ্ডী পড়েন, গীতা পড়েন, মানেই যে এগুলোর থেকে বেঁচে থাকবেন তাও নয়। আপনার মধ্যে যদি ধরবার মতন প্রবৃত্তি থাকে, যদি কপালে থাকে, ধরবে, আপনাকে তার মোকাবিলাও করতে হবে। পুজো পাঠের সঙ্গে এর তো কোনো সম্পর্ক নেই, যে ভালো পুজো করতে পারে, সে যে ভালো ভোগ রাঁধতে পারবে তার তো কোনো মানে নেই, এটাও ঠিক সেই রকম। আর যে গুরুদেব যে মন্ত্রটা দেবে, যে পদ্ধতিটা দেবে, আপনি বাজার থেকে বই কিনে নেন, বাজারে তো ষটকর্ম দীপিকা পাওয়াই যায়, হ্যাঁ বাজারে তো বিরাচারীর পুজো পদ্ধতিও এখন বাজারে হোলসেল হয়ে গেছে, আপনি ঘরে বসে অনলাইনে বিরাচারীদের পুজো পদ্ধতি কিনে আনতে পারবেন, এনে পুজো করুন, কিছুই হবে না। না মা পজিটিভ উত্তর দেবেন না নেগেটিভ উত্তর দেবেন, মা কিছুই হবে না, তার কাছ অব্দি পৌঁছবেই না আপনার পুজো। পৌঁছবে। দেখুন এখানে একটা কথা বলি, আবার একটা অভিজ্ঞতা রয়েছে, একজন ছিন্নমস্তার পুজো করে সে ব্যক্তি মারা গেছিলেন ভুল পুজো করে। তা অনেকে অনেক কথা বলছিলেন, আমি বললাম একটাই কথা, দেখুন ও ভুল পুজো করুক আর যাই করুক, নিশ্চয়ই মা ওটাকে ভুলভাবে গ্রহণ করেছিলেন বলেও তো সে তার কোপে পড়েছে। সাধারণভাবে পুজো করলে, ধরুন একজন পুজো করে বেরিয়ে চলে যাচ্ছে কোনো ভয়ঙ্কর মহাবিদ্যার, তার কিছুই হচ্ছে না। আরেকজন ধরুন ভুল পুজো করলে সে তার কোপে পড়ছে, তা যে বেরিয়ে চলে গেল পুজো করে কিছুই হচ্ছে না, ভালোও হয়নি মন্দ হয়, তার মানে কি সে বিরাট পণ্ডিত? ওর পুজোটা মা গ্রহণই করেনি। আর যে ভুল করে কোপে পড়েছে তার পুজোটা নেগেটিভভাবে হলেও কিন্তু মা গ্রহণ করেছে, এটা বুঝতে হবে। নিশ্চয়ই তার মধ্যে উত্তম ক্যাপাবিলিটি রয়েছে, ও যদি ঠিকঠাক শেখে তাহলে ও কিন্তু ভালো পুজোটা করেও মাকে প্রসন্ন করতে পারবে, কেন ওর প্রতি কিন্তু মা সাড়া দিচ্ছে। আর মায়ের পজিটিভ কেন নেগেটিভ অভিশাপ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমরা বলি না যে কটাক্ষ করে দিলেও মা মানুষের জীবন উদ্ধার হয়ে যাবে, তার জন্যও ভাগ্য দরকার হয়। তো সে ভুল পুজো করে সে শিখলে পারবে, হয়তো কোনো পরিস্থিতিতে কিছু হয়েছে, এগুলো একটু বুঝতে হবে। আর ওই তন্ত্রের প্রয়োগাদির যেটা বলছিলেন পদ্ধতি আর কিছুই না, ওই নির্জন স্থানের জিনিসটিকে উপস্থাপন করে তার ওপরে ওই যে যার ওপর চালান করতে হবে, প্রয়োগ করতে হবে, তার সেই জিনিসগুলিকে তার সামনে রাখা হয়। আর কিছু তন্ত্রের দ্রব্য লাগে, পুরোটাই মন্ত্রের ওপর নির্ভর করে। মন্ত্রের ওপর এমন কিছু কিছু প্রয়োগ আছে শত্রু দমন ইত্যাদির জন্য, জল বা কোনো মালা, সেটা মন্ত্র পড়ে শত্রু বাড়ি ফেলে দিলেই ব্যাস শত্রু ওখান থেকে উঠে চলে যাবে, যেতে বাধ্য। কিছু মালা রয়েছে, কিচ্ছু করতে হবে, মালাটা জপ করে তার বাড়ির সামনে দিয়ে দিলেই হয়ে যাবে কাজ।
কিছু জল রয়েছে, ছিটিয়ে দিলে জল তো কিছুক্ষণের মধ্যে নিমেষে গায়েব হয়ে যাবে, শুকিয়ে যাবে, তার প্রভাব থেকে যাবে 6 মাস। তো আপনি এতক্ষণ বললেন যে আমরা কিভাবে, মানে আমরা না, মানে বেশিরভাগ তন্ত্র সাধকরা কিভাবে এই চালান প্রক্রিয়া করে থাকেন বা এর পদ্ধতি কি। অবশ্যই এই পদ্ধতিগুলো সাধারণ মানুষ অবলম্বন করলে নিশ্চয়ই কাজ হবে না, কারণ তার জন্য কিছু গুহ্য মন্ত্র থাকে। কাজ হবে, কারণ কিছু কিছু কাজ হবে। যেমন এখন তো ইউটিউব ফেসবুকের বদৌলতেই আমি বলবো, আবার লোকে বলবে যদি বদৌলত হয় আপনি কেন প্রোগ্রাম করছেন। আমি আমার প্রচার করার জন্য প্রোগ্রাম করছি, আমি পরিষ্কার সব জায়গাতেই বলি। আমি এই প্রচারমুখী মানুষ, একটা সাবানেরও অ্যাডভার্টাইজ করতে হয়, আমি হয়তো অ্যাডভার্টাইজ করছি না, কিন্তু আমিও আমার প্রচারের জন্যই করছি। পরিষ্কার আমার এতে বলতে কোনো দ্বিধা সংকোচ বোধ নেই। আমিও তো বিনামূল্যে কাজ করি না, পরিষ্কার সব জায়গাতেই তাই বলি। আমারও একটা, আমি সময় দেব, শ্রম দেব, আমার নিজের জীবন প্রাণ বাজি লাগিয়ে আমি কাজ করব, তার তো আমার সময়ের তো একটা মূল্য আছে। এত বছর যা শিখেছি তার তো একটা কিছু তো মূল্য থাকবে। মায়ের পুজো করতে গেলে ফুল কিনি, ফল কিনি, দই কিনি, তা আপনারা তো আমাকে বিনামূল্যে দিচ্ছেন না। আপনারা দিন, বিনামূল্যে ব্যবস্থা করুন, সরকার থেকে করা হোক যে পুজো পাঠের সব কিছু বিনামূল্যে ফ্রিতে, তাহলে আমরাও পয়সা নেওয়া, অর্থ নেওয়া বন্ধ করে দেবো। সেই জিনিসটা তো আপনারাই নিচ্ছেন, তাই জন্য আমাকে অর্থের বিনিময়ে কাজ করতে হয়, কিছু করার নেই। আমারও তো পরিবার চালাতে হবে, পুজো পাঠগুলো বজায় রাখতে হবে, কি করব। কিন্তু এক্ষেত্রে ওই বাজারে চলতি বই যেগুলো বা টিপস টোটকা ফেসবুক ইউটিউবে আপনি করতে পারেন, এটা আপনার লাকের ওপর নির্ভর করছে। কোনো টিপস টোটকা যদি সঠিক থাকে, যেগুলো বলা হয় তার মধ্যে অর্ধেক জল মেশানো থাকে, ভুল থাকে, অনেক তথ্য অনেক সময় বই দেখে বলে দেওয়া হয়। এবার সংস্কৃত থেকে বই অনুবাদের সময় অনেক সময় ভুল মন্ত্র, ভুল উচ্চারণ আঞ্চলিক ভাষায় হয়ে যায়, তো ভুল মন্ত্র পাঠের ফল হবে না। আর যদি আপনি ঠিকঠাক মতন ফলো না করেন, হবে না। এবার কিছু দ্রব্যেরও গুণাগুণ থাকে, যেমন আপনাকে যে দ্রব্যগুলো ব্যবহার করতে বলা হয়েছে, আপনি যদি কম দামি দ্রব্য খুঁজতে গিয়ে কম্প্রোমাইজ করেন, ওখানে অনেক কিছু ব্যাপার আছে। তো আপনি যদি ঠিকঠাক মতন সব করেন হয়তো কিছুটা পারবেন, কিন্তু প্রেত পিশাচ চালান তো আর গুরু না থাকলে পারবেন না। আর ভয় আছে, এতে আপনার নিজেরই প্রাণ নাশ হতে পারে, এটা করাও উচিত না। এটা গুরু থাকলেও আমি বলি করা উচিত না। কেন করবেন? এত পদ্ধতি থাকতে কেন প্রেত পিশাচ দিয়ে কাজ করতে হবে? যেখানে মায়ের পদ্ধতি অবলম্বন করা যায়, মায়ের পুজো করে, যেখানে মা কেন, যে কোনো দেবতারই আলাদা আলাদা প্রয়োগ আছে, সব ক্ষেত্রেই বিভিন্ন দেবদেবীর প্রয়োগ আছে। এই যে আদিত্য হৃদয় স্তব কবচাদি রয়েছে, সেখানে তো সূর্যদেবকে বন্দনা করা হচ্ছে। সে তার মাধ্যমে নিজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি থেকে শুরু করে পিতার সঙ্গে, যদি ছেলেদের বিশেষ করে দেখা যায় বাবার সঙ্গে ছেলেদের একটা ঝামেলা অশান্তি, এইগুলোর থেকে নিবারণ করা যায়। অনেক কিছুই রয়েছে। মদন দেবের বহু প্রয়োগ পুজো রয়েছে। আপনাকে দেখে কেউ তাকাচ্ছেই না, কেউ পাত্তাই দিচ্ছে না, মানে এটা আপনার মধ্যে আকর্ষণের সেই ক্ষমতাটাই নেই। আপনি হয়তো একটা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, আপনাকে দেখলে হয়তো পেহলে দর্শনধারী ফিরগুন বিচারী বলা হয়, আপনাকে দেখে হয়তো 10টা মানুষ আসবে। এবার রিসেপশনে যে লোকটা বসেছে তাকে যদি দেখতে হয়, তার দিকে তাকাতেই না ইচ্ছে করে, ওখানে কেউ যাবেই না। হয়তো এরকম অনেক সিচুয়েশন পরিস্থিতি থাকে, সেসব ক্ষেত্রে মদন দেবের বিভিন্ন প্রয়োগ আদি রয়েছে, তার মাধ্যমেও করা যায়। সমস্ত দেবদেবীরই প্রয়োগ আছে। আপনি একটু আগেই আমাকে একটা কথা বললেন যে যখন কোনো ব্যক্তির সেই তার ব্যবহার করা জিনিসপত্র বা তার চুল বা তার মানে যেই চেয়ারে তিনি বসে আছেন সেখান থেকে উঠে যাওয়ার পর সেই জিনিস মুছে নেওয়া, এই জিনিসগুলো যদি সম্ভব না হয়, তার সামান্য একটা ছবি দেখেও কিন্তু তার নামেও হয়। ছবি ছাড়াও যদি ছবিও আমি পাইনি, অনেকে হয় না যে ছবিও পাবো না, কোথায় কি পুরোনো দিনের লোক কিপ্যাড ফোন ব্যবহার করে, তো নাম বলবে, নামেই হয়ে যাবে। একই নামের তো অনেক মানুষ থাকতে পারে না, তাহলে তো আমি যখন মন্দিরে পুজো করছি, তাহলে তো একই নামের দুনিয়ায় কত লোক থাকে, তাহলে সে পুজোটা তার কাছে পৌঁছায় কি করে? আমি কাকে উদ্দেশ্য করে করছি সেই জিনিসটা আমার মনের মধ্যে থাকলেই হবে। আমার বাড়িতে যখন পুজো হচ্ছে, তো সে পুজো হচ্ছে, ধরুন বাড়িতে না হয় অন্য কোথাও পুজো হচ্ছে, যে কারোর, তো সে ওই নামে সংকল্প করছে পুরোহিত, সে নামে তো 1000 লোক আছে, তা 1000 লোকের সাথে 1000 লোকের কী করে সেটা কমিউনিকেট হবে? সেটা যেটা মাথার উপর যিনি আছেন, আপনি যে, আমরা ওই জন্য অনেক সময় বলি না যে এই প্রয়োগটা করার সময় নিজের শত্রুর ছবি চিন্তা করতে করতে করবেন, শত্রুর ছবিটাকে নিজের চোখের সামনে রেখে করবেন। তো সেইগুলো একটা অদৃশ্য একটা শক্তি সবসময় কাজ করে, ওটা হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। এতক্ষণ জানতে চেয়েছিলাম যে কিভাবে এই ক্রিয়াগুলো করা হয় বা ক্রিয়ার পদ্ধতি। এখন আমি জানতে চাই যে আপনারা মানুষকে বাঁচান কিভাবে? এই যে বিভিন্ন প্রেত বাধা, প্রেত চালান, পিশাচ চালান, এই সমস্ত সমস্যা নিয়ে যখন মানুষ আপনাদের কাছে আসে, মন্ত্র আমি ছেড়ে দিলাম, কারণ মন্ত্র সাধারণ মানুষের কাছে পৌঁছানোটাও উচিত না, কারণ গুরু মন্ত্র লিখতে না হলে পারবে না। তো এই যে দীক্ষার কথা বললেন, মন্ত্র পুরস্চরণ করতে হবে, পদ্ধতি আছে না? আমি জানতে চাই কি পদ্ধতিতে
আপনারা মানুষকে বাঁচান বা তাদের সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করেন? আমার কাছে যা কাজ হয় সবটাই বেরাচারি তন্ত্র পদ্ধতিতে হয়। কিছু কিছু বৈদিক ক্রিয়াও হয়, বৈদিক কিছু পুরোহিতরাও রয়েছেন, বৈদিক ক্রিয়া প্রয়োগও হয়, কিছু কিছু বিরাচারি তন্ত্র প্রয়োগ, শ্মশান প্রয়োগ, যে যখন যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। যে হয়তো ঘোরতর বৈষ্ণব, তার ক্ষেত্রে আমি বিরাচারি প্রয়োগ করে কি করে তাকে উদ্ধার করবো? পারবো না, সে রাখতে পারবে না। আমাদের বিরাচারি ক্রিয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, সেটা সে মানতে পারবে না, সেটা কিছুটা বৈষ্ণব ক্রিয়াকর্মের একটু বিপরীত পরিপন্থী হয়ে যায় স্বাভাবিকভাবে আমি যদি দেখি। তো আমি যদি এটা বৈষ্ণবের ওপর বিরাচার চাপিয়ে দিই, সেটা মন থেকে গ্রহণ করতে পারবে না, মানতেও পারবে না, রাখতেও পারবে না। তো সেক্ষেত্রে তার জন্য আলাদা ট্রিটমেন্ট, আলাদা চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এটা পরিস্থিতি দেখে করতে হয়। তবে বাঁচানোর ক্ষেত্রে আমি যতটুকু বলবো, দেখুন পুরোটাই মহাবিদ্যার প্রয়োগেই করতে হয়। আর মহাবিদ্যার প্রয়োগ না করে অন্য কিছুর প্রয়োগ বলতে ওই ভূত পেট পিশাচ, এছাড়া আমার কাছে লোক আসছে আর সেটা এটাই প্রত্যাশা রেখে আসবে না যে উনি আমাকে একটা টোটকা দিয়ে বাঁচিয়ে দেবেন। নিশ্চয়ই চাইবে যে খুব শক্তিশালী পাওয়ারফুল কিছু দিক উনি, যার দ্বারা আমি পার্মানেন্ট সলিউশন পাবো আজীবনের মতো, না হলেও 15-20 বছর একদম নিশ্চিন্ত। তো সেগুলো করতে গেলে, শক্তিশালী প্রয়োগ করতে গেলেই আপনাকে মহাবিদ্যাদের প্রয়োগ করতে হবে। ভূত পেট পিশাচের প্রয়োগ করে মানুষের উপকার করা যায়, কিন্তু সেগুলো খুব সাময়িক কাজ হয়। আচ্ছা, যেমন এই যে মুসলিম সুলেমানি তন্ত্র আমি বলছিলাম, ওই প্রয়োগেও কাজ হয়, কিন্তু খুব সাময়িক, কিছু অল্প সময়ের মধ্যে ওই কাজের শক্তিটা নষ্ট হয়ে যাবে, ঊর্জাটা নষ্ট হয়ে যাবে। আর আমার কাছে যদি মহাবিদ্যা প্রয়োগের পরিস্থিতি থাকে, আমি কেন ভূত প্রেত পিশাচ নেগেটিভ ঊর্জা নিয়ে নাড়াচাড়া করব? আপনি একটা স্বাভাবিক কথা বুঝুন, আমি এটা অনেককেই বলেছি, অনেক অনুষ্ঠানেও বলেছি, যে একটা পাড়ার মাঝখানে যদি রাস্তার ধারে একটা ডাস্টবিন রেখে দিই, আশেপাশে যত বাড়ি থাকবে সবাই তো নোংরার গন্ধটা পাবে। আমি যদি সবসময় প্রেত পিশাচ নিয়ে কাজ করি, আমার নিজের মধ্যেও তো নেগেটিভ ঊর্জার প্রবৃত্তি বৃদ্ধি পাবে, আমার বাড়িটাও তো তাই হয়ে যাবে, আমার মন্দিরটাও তো তাই হয়ে যাবে, আমার যেখানে থাকবো সেই জায়গাটাও তো তাই হয়ে যাবে। তো আমার প্রয়োজন রয়েছে কি? মহাবিদ্যা আছে, যতটুকু মহাবিদ্যা আয়ত্ত করা বা সিদ্ধ করা তো চারটেখানি কথা নয়। আর যারা বলেন 3 মিনিটে বশীকরণ বা 2 ঘন্টায় বশীকরণ, সেটা কিভাবে হয় সেই বিদ্যা আজ অব্দি আমি কেন, আমার কোনো দিন দেখা নেই চোখের সামনে। আর যারা বলে হয়তো তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলে ক্যামেরার সামনে তারাও প্রমাণ করতে পারবে না 3 ঘন্টায় বশীকরণ হয়। একটা বশীকরণের পূর্ণ ফল পেতে আমি অন ক্যামেরা আজকে বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার থ্রুতে, স্বামী স্ত্রীর মধ্যেও যদি বশীকরণ হয়, বশীকরণ এমন কিছু কিছু কাজ আসে আমার কাছে, আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি বিবাহিত, আমার ভাসুরের সাথে আমার সম্পর্ক আছে, বশীকরণ করতে হবে। আমার বৌদির সাথে আমার সম্পর্ক আছে, বশীকরণ করতে হবে। আমার কাকুর সাথে সম্পর্ক আছে, বশীকরণ করতে হবে। আমি অবাক হয়ে যাই, এগুলো মানুষ বলে কি করে এসে? আমার কাছে না, নিশ্চয়ই সবার কাছে যায়। এগুলো বলে কোন মুখে বা কী করে? আমি তো সেটাই বুঝে উঠতে পারি না। আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে, আরেকজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আমাকে বশীকরণ করতে হবে। এইগুলো বলে কি করে সেটাই তো আমার জানা নেই। করা তো যায়, কিন্তু দেখুন এটা অধর্ম, এই জাতীয় কাজ, এগুলো অধর্ম। এক্ষেত্রে বশীকরণ প্রয়োগ হলে অবশ্যই মহাবিদ্যার অপপ্রয়োগ হবে। কারণ আমি যদি তার সঙ্গে যে মহিলার সম্পর্ক অবৈধ, আমি সেটাকে যদি প্রয়োগ করি, আমি এখানে দুটো ক্ষতি করব। প্রথম, যে ব্যক্তি তার যে বিবাহিত স্ত্রী, সে তো তাকে ঠকাচ্ছে। আমি এখানে সেই স্ত্রীকে ঠকানো হয়ে আমি একটা বিরাট পাপাচারীর ভাগী হব। বিবাহিত স্ত্রীকে ঠকানো মানে কিন্তু এখানে ব্রহ্ম হত্যার পাপ লাগবে। এবং যে স্ত্রী, তারও একজন স্বামী রয়েছে, সেও তো বিবাহিত, তাকেও সে ঠকাচ্ছে। তার মানে ওখানেও আমার উপর কিন্তু এই দুটো পাপ কিন্তু আমার ঘাড়ে করে এই কাজটা করতে হবে। তো এই জাতীয় কাজ বেশি দিন টেকেও না। আর করে দিলে মানুষের মধ্যে সেই ধৈর্য নেই, 2 দিন বাদেই এসে বলবে এই কাজটা হলো না কেন, ওই কাজটা হলো না কেন। সময় লাগবে তো। কতদিন সময় লাগে? ওইটাই বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। স্বামী স্ত্রীর মধ্যে যদি বশীকরণ হয়, স্বাভাবিকভাবে গৃহস্থ স্বামী স্ত্রী দাম্পত্য কলহ প্রবল, কিন্তু এক্ষেত্রে তাদের বশীকরণ করলে সম্পর্কটা ভালো থাকবে, আজীবন হয়তো সংসারটা টিকবে। এক্ষেত্রে বশীকরণ করে প্রয়োগ করার 21 থেকে 30 দিনের ভেতরে সে ফল পাওয়া শুরু করে দেবে। আচ্ছা, কাজটা সম্পন্ন করার পরই 21 থেকে 30 দিনের ভেতরেই। এইবারে পুরো ফলটা আমি কিন্তু টেম্পোরারি কাজ বলিনি, পার্মানেন্ট বলেছি। তার মানে 21 দিনের মধ্যে ও ফল পাওয়া শুরু করলো। এই ফলটা ও যতদিন বাঁচবে ততদিন পাবে। কাজটা এভাবেও করা যায়, পার্মানেন্ট সলিউশন এরকম হতে পারে। কিন্তু যেহেতু দুজনের মধ্যে যে বিবাদটা চলছিল, দুজনের মধ্যে যে সম্পর্কের তিক্ততা, এটা তো একদিনে হয়নি। হয়তো 4 বছরের বিবাহিত সম্পর্ক, অনেকে আসে বলে 17-18 বছরের বিবাহিত সম্পর্ক, আমি এখনও এগুলো বরদাস্ত করে রয়েছি। এত বছরের সম্পর্কের যে খারাপ পরিস্থিতি,
আমি 21 দিন 30 দিনের মধ্যে তাকে তো ফলটা দেওয়া শুরু করে দিল, কিন্তু পুরো পরিস্থিতিটা স্বাভাবিক হতে হয়তো তার 6 মাস 7 মাস 8 মাস 10 মাস সময় লাগতে পারে। সেই ধৈর্য সেই সময়টা নিয়েই যেতে হবে। আপনি যদি মনে করেন যে তন্ত্র মানেই ম্যাজিক, আমি একদিনের মধ্যেই সব হয়ে যাব, ওটা ঠকবে না, এর বেশি কিছু আপনি পাবেন না, ঠকেই যাবেন শুধু। এর কাছে তার কাছে প্রতিদিন নতুন নতুন লোকের কাছে যাবেন, পয়সা খরচা হবে, ঠকবেন, এর বেশি কিছু হবে না। এরকম কি হতে পারে যে আজকে কেউ আপনার কাছে এলো তার নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফকে বশীকরণ করার জন্য, যেহেতু তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, ওকে, আপনি আপনার মতন কাজ করলেন, আপনি বলছেন যে আপনি পার্মানেন্ট কাজ করছেন, মানে সে যতদিন বেঁচে থাকবে সে এই ফলপ্রাপ্তিটা পেতেই কিছু গাইডলাইন্স তাকে মাথায় রেখে চলতে হবে, সতর্কতা কিছু মাথায় রেখে চলতে হবে। আমি পেশেন্টকে সুস্থ করে ডাক্তার হাসপাতাল থেকে ছেড়ে দেয়, তারপর বাড়ি নিয়ে গিয়ে তাকে চরম মারধর করলে তার সেই পেশেন্ট আর ভালো থাকবে না। তার প্রতি যত্ন নেওয়া, তাকে খাওয়ানো, তাকে ড্রেসিং করা, কিছু তো যত্ন নিতে হবে। এক্ষেত্রেও তাই, প্রয়োগ মানেও। আর বশীকরণ মানে সব থেকে সূক্ষ্ম কাজ। তন্ত্রে যত প্রকার কাজ আছে ষটকর্মের মধ্যেই বশীকরণ পরে, স্তম্ভন, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, আকর্ষণ, মোহন, শেষে আছে শান্তি বা পুষ্টিকার্য। অর্থাৎ এই যে আমরা বাস্তু শান্তি, শ্যামা সস্তানাদি প্রয়োগ করি, এই শান্তি বা পুষ্টিকার্য ওটা শেষে থাকছে। এই প্রতিটি ক্রিয়ার মধ্যে সব থেকে সূক্ষ্ম, সব থেকে একদম আমি পাওয়ারফুল বলবো না, কিন্তু খুব সূক্ষ্ম যদি আমি বলি, সেটা হচ্ছে বশীকরণ। কারণ এখানে দুটো মানুষের, দেখুন, মানসিক পরিবর্তনটা বশীকরণের মাধ্যমে আমায় করতে হবে, তাই না? আমি মানসিকভাবে একজনের প্রতি বিরক্ত, আমাকে তার প্রতি সেই আবেগটাকে ফিরিয়ে আনতে পারে। এটা তো চারটেখানি কথা নয়, এটা খুব সূক্ষ্ম কাজ। আপনার একটা ভুলে বশীকরণ কেটেও বা নষ্টও হয়ে যেতে পারে, কিন্তু কিছু শর্ত বা কিছু গাইডলাইন্স মাথায় রেখে চললে এই বশীকরণটা আবার আজীবনও থাকতে পারে। এরকম নিশ্চয়ই কেস আপনার কাছে এসেছে যে হঠাৎ করেই কেউ আপনার কাছে এমন কারোর একজন ছবি নিয়ে এসেছে যেই মানুষটার সাথে তার কোনো সম্পর্কই নেই, যে আমায় বশীকরণ করে। এটা বেশি হয় আমার কাছে। বহু লোক ভোটের আগে বা এমনি সময় আসে, রাজনীতির ক্ষেত্রে আসে, যে সে একটা নির্দিষ্ট দল করে, এখন তাকে ভোটের আগে টিকিট পাইয়ে দিতে হবে আচ্ছা, বশীকরণ প্রয়োগ করে। এটা তখনই সম্ভব, এটা হয়। এমনকি বশীকরণ প্রয়োগ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে তাকে ভোটে জেতানোও যায় বশীকরণ করে। অবশ্যই, বশীকরণ ছাড়া অন্য উপায়ই নেই। এখানে আমি পদ্ধতি বলবো না, কি প্রয়োগ হয় কিচ্ছু বলবো না, অনেকে জানে না, এগুলো শুনে নিজেরা বাজারে চালাবে, সেই জন্যে এই ব্যাপারগুলো খুব ঢাকা দিয়ে চলি, বলতে চাই না। কিন্তু এক্ষেত্রে সর্বজন বশীকরণ প্রয়োগ হবে, এবং সর্বজন বশীকরণটা প্রয়োগ হবে তার টিকিট পাওয়ার পূর্ব থেকেই। তার যে বক্তব্য দেওয়া সেটা যাতে মানুষের কাছে মনোগ্রাহী হয়। কেউ কেউ ভাষণ দেয়, দেখবেন কিছুই বলে না, নিচে হাজার হাজার লোক ঠিক করে। কেউ কেউ ভাষণ দেয়, দেখবেন খুব দারুণ ঝালাময়ী ভাষণ দিচ্ছে, নিচে দুটো লোক বসে রয়েছে, তারা হয়তো সিগারেট খাচ্ছে বসে, আর কেউ নেই। এই লোকের মধ্যে তার একটা ক্রেজ তৈরি করা, তার দিকে আকৃষ্ট করা, সে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে, মানুষের মধ্যে তার প্রতি একটা মানসিকভাবে একটা আকর্ষণ তৈরি করা। পলিটিক্স পার্টিতে হাজার মানুষ থাকে, তার দল, একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে তারই পেছনে তাকে নিয়ে সমালোচনা হবে, গ্রুপবাজি হবে, অনেক কিছু হবে, কিন্তু তাকে ওই জায়গাটা ধরে রাখতে হবে। ছেলেগুলোকে দিয়েই তো তাকে কাজ করাতে হবে, তাদের রাশটা নিজের হাতে রাখা। এই সব কিন্তু আলাদা আলাদা প্রয়োগ আছে, বশীকরণের মাধ্যমে করা যায়। এবং ভোটের এমনও হয়েছে, কোর্টে কেসের রেজাল্ট, উকিল কোর্টে গিয়ে কিছু বলতেই পারেনি, সেই কেস ঘুরে গেছে রাতারাতি। এটা তো হয়, এগুলো তো তন্ত্র ছাড়া কিছুর মাধ্যমেই করা যায় না। কোর্টের, আমি বলছিলাম না, এফআইআর এর কাগজটাই পাওয়া যায়নি। কোর্টে যে তথ্যগুলো, প্রমাণগুলো সাবমিট করা হবে, ফাইলের ভেতর থেকে অর্ধেকের বেশি কাগজই গায়েব হয়ে গেছে। যে জজ রায় দিতে আসবেন সে অসুস্থ হয়ে বাড়িতেই থেকে গেছে। জজ একটা রায় শুরুর পর 2-4 দিন কেস চলার পর সে প্রেগনেন্টই হয়ে গেছে, 9 মাসের জন্যই সে ছুটিতে চলে গেছে, ঝুলে গেল কেসটা 9 মাস। আবার এমনও হয় সেটা খুব ত্বরান্বিত হয়ে, যে কেসটা 2 বছর ধরে চলছে, সুরাহা হয়নি, সেটা 1 মাসের মধ্যে রেজাল্ট বার হয়ে গেল। অনেক কিছু ঘটে পৃথিবীতে, যেগুলোর বেশিরভাগই আশ্চর্যজনক। তন্ত্রের প্রয়োগ হয়, না হওয়ার কিচ্ছু নেই। বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী, ইন্দিরা গান্ধীর ওপরেও তন্ত্র প্রয়োগ হয়েছে, আচ্ছা, বহুবার হয়েছে, ঠিক আছে। এবার তার মৃত্যু কি বৃত্তান্ত, আনন্দময়ী মায়ের দেওয়া মালা, আমি ওই সব গল্পে যাচ্ছি না। বহু প্রয়োগাদি হয়েছে, তিনি নিজে বলেওছেন নিজের মুখে বহুবার। তো যাই হোক, বক্তব্যটা হচ্ছে আমার, দেখুন, প্রয়োগ সব জায়গাতেই হয়, এবার ধৈর্যটা বড় কথা। আর বশীকরণের ক্ষেত্রে কতদিন সময় লাগে জিজ্ঞেস করেছিলেন, তো এই সব বশীকরণের ক্ষেত্রে এই সব অনেক মানুষের ক্ষেত্রে যে প্রয়োগগুলো রয়েছে
এইগুলো যে হংসবাগীশ্বরী একটা প্রয়োগ আছে, কত বলবো, বলতে বলতে মাথায় চলে আসে। হংসবাগীশ্বরী একটি প্রয়োগ আছে, সরস্বতীর এক প্রকার প্রয়োগ, এখানে অনেক মহাবিদ্যা আছে গুপ্ত। এই প্রয়োগ কারোর ওপর করা হলে সেই ব্যক্তি দাঁড়িয়ে কারোর সামনে যদি কিছু বলে তাহলে সে সেইটাই বিশ্বাস করবে যা ওই ব্যক্তি বলছে, তার কথার ওপর কিছু বলতেই পারবে না। ওখান থেকে বেরিয়ে যখন বাইরে চলে যাবে তখন ভাববে, বাবা এই লোকটা তো আমাকে বোকা বানিয়ে দিল, আমি তো কিছু বলতে পারলাম না, কিন্তু তার সামনে গিয়ে সে কথা বলতে পারবে না। এরম প্রচুর প্রয়োগ আছে। তো বশীকরণের ক্ষেত্রে এগুলোও বশীকরণ। এবার এইসব বশীকরণের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু স্বামী স্ত্রী বশীকরণ ইত্যাদি ওগুলো 21 থেকে 30 দিনে কাজ হয়। কিন্তু কাজের কোয়ালিটি, কাজের মানের ওপর নির্ভর করে যে আপনার কাজটা টেম্পোরারি কি পার্মানেন্ট, কি প্রয়োগ হয়েছে, এগুলো অনেক কিছু তার ওপর নির্ভর করে। আর বাকিটা গুরুমুখী বিদ্যা আর নিজের প্র্যাকটিস, নিজের পরিশ্রম। কোন শক্তিকে ব্যবহার করা হয় বশীকরণের ক্ষেত্রে? অনেক কিছু রয়েছে। এখন বেশিরভাগ লোক জানে সরস্বতী হলো বশীকরণের আদি থেকে অন্ত দেবী। তো বশীকরণ সবাইকে দিয়ে করা যায়। বশীকরণ তারার কিছু প্রকরণ রয়েছে, কালীর মাধ্যমেও বশীকরণ হয়, মহাকালীর মাধ্যমে বশীকরণের কিছু প্রকরণ টুকটাক আমরা দেখতে পাই। তবে আপনি যদি বলেন যে কার মাধ্যমে করা হয়, আমি বলবো সব কিছুর মাধ্যমে। মদনদেব মানে কামদেবের বশীকরণ কিছু বিদ্যা আছে, আপনার মহাদেবের, শিবের কিছু বশীকরণ প্রয়োগ আছে, লোকে শুনলে অবাক হয়ে যায়, শিবের কিছু বশীকরণ প্রয়োগ আছে। কিন্তু সবথেকে পাওয়ারফুল, শক্তিশালী আমি যদি বলি বশীকরণের জন্য, দুটি দেবীকে খুব বিরাটভাবে চিহ্নিত করা যায়। এক হলেন তারা আর দুই হলেন মাতঙ্গী। দেবী মাতঙ্গী। তো আমি যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে, ধরুন কোনো একটা ব্যক্তি তার পারিবারিক জীবনে বা তার বৈবাহিক জীবনে সুখে রয়েছেন। আমি এই প্রশ্নটা করতে চাইছি একটাই কারণে, কারণ এর মাঝখানে আপনি এরকম একটা সিনারিও আমাকে বললেন বলে। তো বাইরের কোনো এক ব্যক্তি তাদের মধ্যে কোনো রকম কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে তাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে সেই হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের প্রতি বিমুখ হয়ে যাবেন বা তাদের দুজনের প্রতি বিরক্ত হবেন। এক্ষেত্রে যখন তাদের মধ্যে কেউ আপনার কাছে আসছেন যে জিনিসটা ঠিক করার জন্য বা তাদের বশীকরণ করার জন্য, যেটা আপনি বললেন যে 21 থেকে 30 দিনের মধ্যে থেকে ফলপ্রাপ্তি শুরু হয়ে যাবে, তো অলরেডি সেই মানুষটার উপর আগে থেকেই কোনো কিছু চালান করা আছে বা কোনো কিছু জাদু টোনা করা রয়েছে, সেক্ষেত্রে আপনি কি সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে পারবেন? সব ফেরেন। যখন তার ওপর যে বাইরে থেকে যে শক্তিগুলি প্রয়োগ হয়েছে, হওয়ার পর আমার কাছে যখনই তার ওপর কোনো প্রয়োগ হবে, সেগুলো আগে করে রাখা সব কিছু এমনিই কেটে যাবে, সব কেটে যাবে। এবারে এইগুলো হয়, আপনি যেটা বললেন ওটা বিচ্ছেদন করে রাখে। বাইরে থেকে কেউ স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদন বা এই জাতীয় কিছু কাজ করে, তখন দুজনের মধ্যে অশান্তি, একে অপরকে দেখলেই সহ্য করতে না পারা, বিবাদ তৈরি হওয়া, পরস্পরের প্রতি বিতৃষ্ণা চলে আসা, সহ্য করতে না পারা, এগুলো অনেক কিছু হয়, ঝামেলা অশান্তি প্রতিনিয়ত, এগুলো বিচ্ছেদনের মাধ্যমেই হয়ে থাকে। আর যখনই কিছুই প্রয়োগ হোক, আমি যদি বশীকরণও করি অথবা ভূতের যে কোনো কাজ, আমার কাজের কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমি যে প্রয়োগই করি না কেন, আমার কাছে যে প্রতিকারই হোক না কেন, সেটা যদি আপনার কর্মোন্নতিরও প্রতিকার হয়, আমি তো বশীকরণের সাথে কর্মোন্নতির কোনো সম্পর্ক নেই, কর্মোন্নতির প্রতিকার হয়, সেটা যদি বশীকরণ হয়, সেটা যদি আপনার গ্রহের কোনো অবস্থা খারাপ রয়েছে জন্মছকে, তার কোনো দৈব প্রতিকার হচ্ছে, তান্ত্রিক প্রতিকার মানেই তো দৈব প্রতিকার হচ্ছে দুটো জিনিস। অথবা আপনার সন্তান কথা শুনছে না, আপনার হয়তো শারীরিক অসুস্থতা, যে কোনো সমস্যা হোক, একটা জিনিস খুবই কমন আমার ক্ষেত্রে, যে কোনো প্রতিকার প্রয়োগ হলেই আপনার ওপর আগে থেকে কেউ যদি কিছু করে রাখে, সেগুলো সব কেটে যাবে খারাপ কাজ, আর আগামী দিনে আপনাকে কেউ আর কিছু করতে পারবে না, সেই ব্যবস্থাটা তার মধ্যে ইনক্লুডেডই থাকে। আচ্ছা, যাতে আমার দেওয়া প্রতিকারটা কেউ নষ্ট করতে না পারে, আমি সেই জন্য এটা ব্যবস্থাটা করে দেওয়া। আজকের পডকাস্টের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে, যেটা নিয়ে বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেছে আগেও, আমার নিজের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন রয়েছে, আর আমি সেটাই আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, তন্ত্রে ব্যাকফায়ার কথাটা আমরা বহুবার শুনেছি, যে কেউ যখন কোনো মানুষের ওপর কোনো ক্রিয়া করছে বা কোনো মানুষের ওপর কোনো বিদ্যা প্রয়োগ করছে, সেটা ভূত প্রেত চালান হোক বা বিদ্যার প্রয়োগ করে কোনো কিছু করা হোক, সেক্ষেত্রে নাকি ঘুরে কখনো তার দিকেও চলে আসতে পারে, বা কেউ যখন কোনো খারাপ কিছু রিভার্সব্যাকের কথা বলছে, এই বিষয়টা দুভাবে হয়। এক হচ্ছে যে আমি ওই যে বান মারার ক্ষেত্রে বললাম, যে আপনি যদি পদ্ধতি ঠিকঠাক অনুসরণ না করেন, তখন আপনারই ওই যে বলে না যে নিজের ছোড়া তীর নিজের দিকে আবার চলে এসেছে, ওটা হবে। আপনি ঠিকঠাক মতন পদ্ধতি প্রয়োগ না করলে, আপনি ভুল পদ্ধতি অবলম্বন করলে, তখন
আপনারই প্রয়োগ করা শক্তি আপনাকেই পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে, আপনার ক্ষতি হবে। আর হয় আপনি কারোর ক্ষতি করছেন, সে সেটা বুঝতে পেরেছে, সে কারোর কাছে গিয়ে তার নিবারণ প্রতিকার করেছে। ওই সময় ওই প্রতিকারটা সে যাকে দিয়ে করিয়েছে, ওই সময় যদি প্রত্যঙ্গিরা প্রয়োগ হয়, বা প্রত্যঙ্গিরা অনেক রকম আছে, আমি প্রত্যঙ্গিরা বলতে সেই বগলা প্রত্যঙ্গিরাই সবাই বোঝে, আমি ও বগলা প্রত্যঙ্গিরা যাইনি। বগলা প্রত্যঙ্গিরা আলাদা, সাধারণ প্রত্যঙ্গিরা দেবী রয়েছেন, নৃসিংহ দেবী রয়েছেন, নৃসিংহদেব রয়েছেন। প্রত্যঙ্গিরা বিদ্যা বলে আলাদা বিদ্যা, প্রত্যঙ্গিরা স্তব কবচ পুজো পাঠ আলাদা আছে, সব কিছুই রয়েছে। এইবার তখন যদি প্রত্যঙ্গিরা প্রয়োগ করা হয়, তখন ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠল, সাথে ওই ব্যক্তির ওপর যেই অপশক্তিগুলি প্রয়োগ করেছে ওটা তার কাছে ফিরে গিয়ে তাকে এবার অসুস্থ করবে, মানে তাকে এবারে কুপ্রভাবগুলো দেবে। এবং এরপর ওই ব্যক্তির ওপর পুনরায় যদি কেউ প্রচেষ্টা করে কিছু ক্ষতি করার, সে তো ক্ষতি হবেই না, উল্টে সেই শক্তিও তার কাছে পুনরায় রিভার্স ব্যাক হবে। এটাকেই ব্যাকফায়ার বলা হয়। আর এছাড়া আপনি ভুল প্রয়োগ করলে আপনার দিকে ছুটে আসবে। তো শেষ যেটা আমি আপনার কাছে জানতে চাই, আমরা তো হিন্দু তন্ত্র নিয়ে এত কিছু কথা বললাম, বা সনাতনী তন্ত্রের ওপর আমরা এত কিছু কথা বললাম, যেটা আমি জানতে চাই যে বহু হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী মানুষজন, মানে আমাদের মতন যারা বহু মানুষ আছে, তারা সচরাচর কোনো প্রবলেমে পড়লেই, এই আপনি একটা কথা বলেছিলেন যে কম খরচায় কাজ হয়ে যায়, সেই জন্য তারা সুলেমানি তন্ত্রের দিকে ঝুঁকে পড়ে। কম খরচা এবং তাড়াতাড়ি কাজ হয়। যেমন এই ভুলটা একটা সময় আমি নিজেও করেছিলাম। কীরকম আপনাকে বলছি, 2020 দুর্গাপুজোর সময় আমি আমার জীবনে একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হই। আমারই চোখের সামনে আমার বন্ধুর ওয়াইফ পজেসড হয়ে যায় রানিং হাইওয়েতে, গাড়ির মধ্যে ছিলাম আমরা। তো ও রাত্রি 1:45টার সময় একটা জঙ্গলে গিয়ে টয়লেট করে, কারণ ও আর কন্ট্রোল করতে পারছিল না, আর আশেপাশে কোথাও ল্যাট্রিন ছিল না। তারপর অদ্ভুতভাবে সে পজেসড হয়ে যায়, আর সেটা মানে আলটিমেট আমাকে একজন তন্ত্রসাধকের কাছে নিয়ে গিয়েই ঠিক করাতে হয়। বাট তারপর কিছু, যেমন আপনি বললেন যে অনেক মানে প্রক্রিয়া থাকে বা অনেক কিছু অবলম্বন করতে হয়, অনেক আদেশ অবলম্বন করতে হয়, যেগুলো না মানলে সেই প্রবলেমগুলো আবার ফিরে আসে। তো তারা ওইগুলো প্রবলেম মানে ওই আদেশগুলো অবলম্বন করেনি বলেই তাদের লাইফে প্রবলেম আবার ফিরে আসে। কিন্তু ওই রাত্রেবেলায় যখন আমরা ঘুরিয়ে ওদেরকে মসজিদে নিয়ে যাই, ওরা বলেছিল যে ঠিক হয়ে গেছে। ওরা কিছু একটা জল পড়া দিয়েছিল, চোখে মুখে ছিটিয়েছিল বা জল পড়া খাইয়েছিল, ঠিক হয়ে গেছে। তো ওখানে কোনো টাকা পয়সাও নেওয়া হয়নি, বাট ঠিক হয়ে গেছে বলেছিল। পরের দিন সকাল থেকে আবার সেই প্রবলেমগুলো দেখা যেতে শুরু করে। তো মানুষ খুব দ্রুত সলিউশনের জন্য এরকম মসজিদে চলে যায় বা বিভিন্ন পীর ফকির মৌলানাদের কাছে গিয়ে নিজের সলিউশনের জন্য। কিছু লোক আছে, আমার অবাক লাগে, এদের নিজেদের না তো কাজ করাতে আমি ছেড়ে দিলাম, নিজেদের কথা বলবার পর্যন্ত যোগ্যতা নেই। আমি অবাক হই। আপনি বোধহয় আমার নিজের চ্যানেলের কথা বলছিলেন না, ওই আমার বক্তব্য আমার ভিডিওর তলায় এসে তারা কমেন্ট করবে আমি একজন ভালো কবিরাজ, আমি সব সমস্যার সমাধান করি, ইনি পারবেন না, আমার সাথে যোগাযোগ করুন। আরে বাবা, তুমি আমার নাম ভাঙিয়েই খাচ্ছ, আমাকেই ব্যবহার করতে হচ্ছে নিজের বিজ্ঞাপন করবার জন্য। তো অদ্ভুত ব্যাপার, এরাই 2 মিনিটে বশীকরণ করে, 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দেয়। এখানে সনাতন শাস্ত্রেও যে সমস্ত আমি আপনাকে দোহা বা যে সমস্ত সাঁওতাল বিদ্যা যেগুলো বলছিলাম, ওগুলোতেও কিন্তু 2 মিনিট 4 মিনিটের মধ্যে আপনাকে ঠিক করে দেওয়ার আছে পদ্ধতি। যেমন আমরা ওই যে ছোটোবেলায় বা এখনও আছে না, যে সমস্যা হলে ব্যথা বেদনা হলে ঝেড়ে দেওয়ার একটা ব্যাপার চলে না, এগুলো কিন্তু বুজরুকি নয়, হয় ব্যাপারগুলো কি ছোটোখাটো যদি সমস্যা থাকে, ওগুলো কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলো অনেকে পারিবারিক সূত্রে পায়, তাদের দিদিমা বা ঠাকুমাদের আমল থেকে পরপর চলে আসে। অনেকে স্বপ্নে মন্ত্র পাওয়াটা উপহাস করে, এটা উপহাস করার বিষয় নয়, স্বপ্নে মন্ত্র পাওয়া যায়। অনেকে স্বপ্নে দীক্ষাও পায়, এটাকে অনেকে উপহাস করে, এটা উপহাস করবার বিষয় নয়। স্বপ্নে দীক্ষা পাওয়া মানে কি ঠাকুর নিজে এসে জড়িয়ে ধরবে, এরকম নয়। কানে কিছু একটা মন্ত্র অনুভূত হয়, অনেক সময় জপ করতে করতে হোক বা কোনোভাবেও একটা মন্ত্র পাওয়া যায়। এটা স্বপ্নে কানে দীক্ষাটা পাওয়ার অর্থ হলো যে পরবর্তীতে ওই মন্ত্রটা কোনো উপস্থিত যে শরীর রয়েছে গুরু, তার থেকে ওটা আরেকবার উপদেশ করে নেওয়া, ওই মন্ত্রটাই তার জন্য উপযুক্ত, সেটাই প্রকৃতি তাকে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে। অনেক সময় মঙ্গল এবং কেতু আর রাহুর বিশেষ অবস্থানের জন্য ছকে মানুষ ভবিষ্যতে কি ঘটবে সেটা আগে জানতে পেরে যায়। অনেক মানুষ এমন হয় দেখবেন, রাতে যেটা স্বপ্ন দেখছে 1 সপ্তাহ বাদে হয়তো সেটা ঘটছে।
বা আগের দিন যেটা হয়তো ভাবছে, ও হয়তো ভাবছে আমরা রসগোল্লা খাবো, কেউ বাড়িতে রসগোল্লা আনবে, দেখবেন পরের দিন হয়তো কেউ বাড়িতে আশ্চর্যজনকভাবে 4টে রসগোল্লা দিয়ে গেল। এগুলো হয় না? এগুলো জন্মছকে রাহু কেতু মঙ্গলের বিশেষ অবস্থানের জন্য হয়। বহু ক্লায়েন্ট আমি এরকম পেয়েছি যাদের জন্মছকে ওই বিশেষ গ্রহাবস্থানের জন্য তারা যেটা দেখে বা যেটা ভাবে সেটাই বলে দেয়, আজকে বললো ওটা হয়তো 2 দিন বাদে ঘটে গেল। এটা হয়, এগুলো অস্বাভাবিক কিচ্ছু না, কিন্তু সব কিছুই আমাদের প্রকৃতিতে হয়। এবার সনাতন শাস্ত্রেও কিছু ওইরকম আদিবাসী সাঁওতাল বিদ্যে টিদ্যে রয়েছে যেগুলোর ইনস্ট্যান্ট ফল হয়। ওই ঝাড়িয়ে দেওয়া, আমরা জল পড়া, তেল পড়া, নুন পড়া অনেক সময় দিই না, অনেকেই বাচ্চার থেকে বড় হয়ে যায়, দেখবেন বিছানায় বাথরুম করা, শৌচ করে দেওয়া, এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারে না। তার জন্য বাবা মারা এসে বলে ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু বিছানায় এটা কন্ট্রোল বেগ রাখতে পারছে না, হয়ে যাচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য তন্ত্রে বহু ছোটোখাটো প্রয়োগ আছে, এসবের জন্য টুকটাক প্রয়োগ আছে, সেটাতে হয়ে যায়। এইবার মন্ত্রের শক্তির ওপর ব্যাপারগুলো নির্ভর করে। তো আপনার সমস্যার ওপর দেখুন নির্ভর করে আমাকে সেই প্রতিবিধানটা নির্বাচন করতে হবে। আর আপনি ভুল দিকে গেলে ওই সুলেমানি তন্ত্রের দিকে আমি ওই অল্প খরচে হয়ে যাবে, অল্প খরচে তো সবাই কাজ করে দিতে পারে, সে চাইনিজ প্রোডাক্টের মতন কাজ নিতে চাইলে করবে, ঘর থেকে বেরোলেই এক্সপায়ার হয়ে যাবে তার ডেট, কেউ তার কোনো গুরুত্ব নেবে না। আপনি একটা 5 স্টার হোটেলে খেলে সেই খাবারের যা স্বাদ হবে, আর আপনি এই রাস্তার ধারে ফুটের ধারে এসে যতই ফ্রুট ভ্লগিং করুন, যাই হোক, সেই দেখে যতই আপনি খেতে যান, দুটোর কি পরিষেবা একই হবে? আপনি ফুটের দোকানে খেয়ে কি তাজ বেঙ্গলের এক্সপেক্ট করবেন আপনাকে সেবা তারা দেবে? ব্যাপারটা সেরকম, যেমনি অর্থ তেমনি কাজের মান বা কোয়ালিটি। কিন্তু অনেকে ঠকিয়ে দেয় লোককে, ফলে অনেকের কি হয়, 10 জায়গা ঘুরেও যখন কাজ হয় না, মন ভেঙে যায়, তন্ত্রের প্রতি অবিশ্বাস তৈরি হয়। তো এটা আপনার, এটাও আবার ভাগ্য। দেখুন, আপনি আমার কাছে এমন অনেকে আসে যারা বলে আমি অনেক জায়গা থেকে, আমি অনেক ধামেও গেছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহু বড় বড় ধাম আছে, আমি নাম বলবো না, সেখানেও গিয়েছি, সেখানেও পরিক্রমা করেছি, আর্জি লাগিয়েছি, দরবারে গিয়েছি, সব করেছি, আমার ফল হয়নি। আমি পশ্চিমবঙ্গেও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এই প্রাপ্ত অমুক লোকের থেকে কাজ করিয়েছি, ফল হয়নি। দেখা যায় সব ঘুরে শেষে এক জায়গায় গিয়ে তার ফল হয়, প্রতিকার হয়। তার কপালে ওই নির্দিষ্ট সময় অবধি ভোগান্তিগুলি ছিল, সে 1000 জায়গায় ঘুরলেও সেটা শিবও নেমে এলে পারবে না, করতে হবে, তিনি করবেনই না। তার কপালে যতক্ষণ অবধি ওই সমস্যার ভোগান্তি আছে, তাকে ওটা ভুগে তারপরই সে আসল জায়গার ঠিকানাটা পাবে, মানে তারা ওই পর্যন্ত ভোগান্তি কিন্তু ছিল। এবার আপনি সব কিছুতে যদি ওই ইনস্ট্যান্ট ম্যাগির মতন 2 মিনিটে চান, খেয়েও ফেলবো, পেটও ভরে যাবে, তখন ওইরকম হবে। আর আমি কাউকে ছোট করে অপমান করে বলছি না, যেই ধর্মের মানুষ সে চাইবে তার নিজের ধর্মের দিকে আপনাকে টেনে নিতে। বিশেষ করে সনাতন ধর্মে এসবের প্রয়োজন পড়ে না, সবই সনাতন, সবই আদি অন্ত সনাতন থেকেই এটাই ছিল, আছে, থাকবে। যেগুলো কেন্দ্রবিন্দু থেকে সব বের থেকে সৃষ্টি হয়েছে, সেই শাখা প্রশাখারাই চাইবে নিজেদের দল ভারী করতে। কিন্তু আমরা তো জানি যে আমাদের ধর্মের মধ্যেই সব কিছু, আপনি যেখানেই যান, যে ধর্মেই যান, সনাতনের মধ্যেই সব রয়েছে। এবার একই ঘরের মধ্যে সব ওই বাথরুম, টয়লেট, রান্নাঘর, খাওয়ার ঘর, বাস্তুর ভেতরে সব আলাদা আলাদা ব্যাপার আর কি। তো তারা চাইবে নিজেদের জায়গাটাকে বিস্তৃত করতে, তারা এইসব করে, কিন্তু তারা কখনো এটা বলবে না যে, বা আপনিও হয়তো জানবেন না যে এরকমভাবে অন্য ধর্মের জিনিসগুলিকে গ্রহণ করার মানে আপনার নিজের ধর্মের থেকেও দূরে চলে যাওয়া, এটাও কিন্তু বলা হচ্ছে। আপনি বুঝবেন না তো ভাষাটা। আপনাকে যদি আমি এখন উর্দুতে কিছু একটা বলি, আপনি হয়তো সুস্থ হওয়ার জন্য বিপদে পড়েছেন, বিপদে পড়ে তো যা বলবো তাই করবেন, আপনি তো সুস্থ হওয়ার জন্য ওটাই অনুসরণ করবেন। আমি যদি তার মধ্যে আমার নিজের উদ্দেশ্য চারিতার্থ করার মতন কিছু বলি, আপনি তো ভাষাও বুঝবেন না, তাই না? তো সবাইকে তো আর প্রয়োজন পড়বে না মাথায় পিস্তল ঠেকিয়েছে, ইংরেজে যেমন খ্রিস্টানে কনভার্ট করেছিল, ওটার তো এখন প্রয়োজন নেই। ভীষণ ভালো লাগলো আপনার সাথে এই আলোচনাটা করে। আপনি আমাকে একটা কথা বলুন যে গল্প বলাতে প্রথমবার আপনি এসেছেন, আপনি এর আগে বিভিন্ন পডকাস্টে গেছেন, আপনার এক্সপিরিয়েন্স কীরকম? আমি কলকাতার বাইরে হিন্দি, বাংলা সমস্ত অনেক ভাষার পডকাস্টই করেছি, সব আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো মানুষ অনেক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, খুবই ভালো, এবং আমার ভিডিও আজকে আলোচনা করেও খুব ভালো লেগেছে। আমার নিজের পার্সোনালি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার, আপনি নিজেও জানেন সেটা। আমি গত অক্টোবরে প্রথম আপনার সাথে আমার কথা হয়েছিল, ইনফ্যাক্ট তারপর 3 থেকে 4 বার আপনার সাথে আমার কথা হয়েছে। আমি আপনার প্রচুর ভিডিও দেখেছিলাম, আমার সব থেকে ভালো লেগেছিল আপনি যেভাবে কথাগুলো বলেন, কারণ আমি তন্ত্রের বিষয়ে এতটাই ইন্টারেস্টেড ছিলাম, আমি অনেকের ভিডিও দেখতাম,
ইনফ্যাক্ট আপনি শান্তদ্বীপের কাছে গেছিলেন, আপনি দ্য রিয়েল ওয়ানেও গেছিলেন। আমি আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট মানে পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি। গতকাল রাত্রেও আমি আপনার পডকাস্টটি দেখছিলাম, ঠিক আছে? তো সেখানে আপনি যে ধরনের কথাগুলো বলেছেন, তো সেইগুলো শোনার পর পার্সোনালি আমার মনে হয়েছে আমার আপনার থেকে অনেক কিছু জানার আছে। ইন ফিউচারেও আমি চাইবো যে ভবিষ্যতেও কখনো না কখনো আবার একটা প্রোগ্রাম আপনার সাথে করার। তো আশা করি ততদিন মানুষ এই এপিসোডটা এনজয় করবে। এই এপিসোডটা থেকে তারা অনেক কিছু জানবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছুর ব্যাপারে অ্যাওয়্যার হতে পারবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনার সাথে আবার নিশ্চয়ই ভবিষ্যতে দেখা হবে। আবার তন্ত্রের ডার্কার এবং ব্রাইটার অ্যাসপেক্ট নিয়েও আমরা কথা বলবো, যেখানে সেই পডকাস্টের থ্রুতে ভৌতিক ঘটনা বাদেও আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো মানুষ জানে না বা জানা দরকার। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের পডকাস্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দেবেন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নেবেন, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। বুধবার আসছি হরর এক্সট্রা সিরিজের আরও একটা নতুন এপিসোড নিয়ে।